এই মেয়ে, এই, তুমি কি অন্ধ? দেখনি এখানে সিনিয়ররা দাঁড়িয়ে আছে, সালাম না দিয়ে চলে যাচ্ছ? আবার দাঁড়িয়ে পড়ল মুহূর্তে। আজ ভার্সিটিতে তার প্রথম ক্লাস। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে সে আজ এই ভার্সিটিতে পৌঁছেছে। পিছুটান জীবনে অনেক আছে, কিন্তু এই মুহূর্তে সেইগুলোকে মনে প্রাধান্য দিচ্ছে না। আবার তাকালো ছেলেগুলোর দিকে। একজন বাইকে বসে সিগারেট টানছে, আরেকজন বাইকে হেলান দিয়ে ফোন টিপছে, আরো দুজন দুপাশে দাঁড়িয়ে আছে। আবারও একটা ছেলে বেশ কড়া কণ্ঠে বলল, এই মেয়ে, ভার্সিটিতে নতুন নাকি? জি। সিনিয়রদের দেখলে যে সম্মান দিতে হয়, জানো না? আপনাদের মুখের কোথাও কি লেখা আছে আপনারা সিনিয়র? ছেলেটা বেশ অবাক হয়ে বাইকে বসে যে সিগারেট টানছে তাকে বলল। কিরে তাশরিফ, দেখলি মেয়েটার কি সাহস, কিভাবে গলা উঁচু করে কথা বলছে? তাশরিফ বাইক থেকে নেমে সিগারেটটা ফেলে দিল, পায়ের নিচে পিষে সিগারেটের ধোঁয়া ছাড়লো আভার মুখশ্রীর দিকে। আভা কাশতে কাশতে বলল। এসব হচ্ছে এটা কি? যেতে দিন, আমার ক্লাস আছে আমার। তাশরিফ এতক্ষণ আভার দিকে না তাকালেও এখন পুরোপুরি দৃষ্টি লাগলো সামনে থাকা মেয়েটির দিকে। কালো কুর্তি পরা, চুলগুলো স্ট্রেট করা, কাঁধে এক হাত দিয়ে জাপটে আছে কালো রঙের একটা টুথ ব্যাগ। দেখে মনে হয় সহজ সরল, কিন্তু কথার ভাঁজে মনে হচ্ছে দারুণ চালাক। তাশরিফ বন্ধুদের দিকে তাকিয়ে বলল। এই মেয়েকে জিজ্ঞেস কর ওর নাম কি। পাশ থেকে একটা ছেলে বলল। এই মেয়ে, তোমার নাম কি? আভার সোজা সাপটা উত্তর। এই মেয়ে। চোখগুলো বড় বড় করে এক একজনের দিকে তাকালো। তাশরিফ বলল। কি রে শীতল, এই মেয়ে আবার কারো নাম হয় নাকি? আভা বলল। আমার নাম না জেনে আমাকে এই মেয়ে এই মেয়ে বললেন কেন? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি মেয়ে। তুমি জানো আমি কে? জানবো না কেন, আপনি একটা ছেলে। তাজ্জব বনে গেল তাশরিফ। পাশে থাকা বন্ধুরাও যেন কথা বলার শব্দ হারিয়ে ফেলল। আর সময় তারা জব্দ করে অন্যদের। আজ তারা নিজেরাই জব্দ হয়ে গেল। আভা পাশ কাটিয়ে চলে গেল। শীতল, রাহুল, সূর্য পলক্ষীনভাবে তাকিয়ে আছে আবার যাওয়ার পানে। সূর্য এবার খানিক রেগে বলল। একদিনও হয়নি ক্যাম্পাসে আসলো, নতুন একটা মেয়ে আমাদের এভাবে ইনসাল্ট করলো। কিরে তাশরিফ, মুখে কি তালা লাগিয়ে রেখেছিলি? নাকের ডগা দিয়ে একটা মেয়ে এত কিছু বলে চলে গেল, কিছুই বললি না? তাশরিফের দৃষ্টি আভার দিকে। হাত শক্ত করে মুঠোবন্দি করলো সে। বাঁকা হেসে বলল। আই লাইক হার অ্যাটিটিউড। ক্লাসে বসে আছে আবা। গ্রামের সহজ সোজা মেয়ে সে। শহরের অলিগলিই কিছুই চিনত না, অথচ পরিস্থিতির দায়ে নিজ থেকে কত কিছু চিনতে হচ্ছে। ক্যাম্পাসের ছেলেগুলোকে দেখে সে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু প্রকাশ করেনি। বেশ সাহস সঞ্চয় করে কথা বলেছে ওদের সাথে। তার বাবা সব সময় বলতো, পৃথিবীকে যে কঠিন স্বভাব দেখাতে পেরেছে সেই ভালো থেকেছে, অর্থাৎ কখনো নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই। এক্সকিউজ মি, আমি কি তোমার পাশে বসতে পারি? মিষ্টি মেয়েলি কণ্ঠে ভাবনার ছেদ থেকে বেরিয়ে আসে আভা। তাকালো পাশে ফিরে। পেস্ট কালারের টু পিস আর ব্লু জিন্স পরা একটা মেয়ে। আভা মুচকি হেসে বলল। অবশ্যই বসো। মেয়েটি বসলো। আভা ভাবছে অন্য কথা। এই ড্রেস যদি গ্রামে পরা যায় তাহলে মান সম্মান খেয়ে ফেলার মতো অবস্থা হবে। তোমার নাম কি? আমার নাম আভা। তোমার নাম? আমার নাম জোলোফা। বেশ সুন্দর নাম তো। তোমার নামটাও কিন্তু অনেক সুন্দর, আফা। অন্যরকম একটা উদীয়মান উদীয়মান একটা ভাব আছে। হাসলো আভা। জুলফা বলল। গ্রাম থেকে এসেছো? আভা অবাক হয়ে প্রশ্ন করলো। তুমি কিভাবে বুঝলে? আমি নিজেও জানি না, তো তোমাকে দেখে মনে হলো গ্রাম থেকে এসেছো। আবার ভালো লাগলো জুলফার সাথে কথা বলে। সে নার্ভাস ছিল ভার্সিটির প্রথম দিন নিয়ে। জুলফার সাথে কথা বলে তা অনেকটাই কেটে গেছে। জুলফা হাত বাড়িয়ে দিয়ে বলল। তুমি আমার বন্ধু হবে? আবা হেসে বলল। অবশ্যই, আজ থেকে আমরা বন্ধু। একটা শর্ত আছে। কি শর্ত? তুমি বলা যাবে না, তুই সম্বোধন করতে হবে। ফ্রেন্ডশিপে তুমি এটা বড্ড বেমানান। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ক্লাস শুরু হলো। আজ যেহেতু প্রথম দিন, তাই প্রফেসর তেমন পড়াশোনা নিয়ে কথা বললেন না, কেবল পরিচয় পর্বর সমাপ্তি করলেন। আভারের কিছু নিয়ে ভাবনায় মগ্ন দেখে জুলফা বলল। কি নিয়ে তো ভাবছিস আফা? কিছু না। আমরা কিন্তু বন্ধু, বল কি নিয়ে ভাবছিস? অনেকক্ষণ যাবত খেয়াল করলাম তুই কিছু একটা নিয়ে চিন্তিত।
আভার চোখের পানি এখন আর চোখে থাকতে চাইল না। গাল বেয়ে পড়ল। চোখ দিয়ে কেবলই পানি পড়ছে। মুখ দিয়ে কান্নার শব্দ অবধি বের করছে না সে। জুলফা বিস্ময় হয়ে ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আভা? কাঁদছিস কেন? বাড়ির কথা মনে পড়ছে? জবাব দিল না আভা। চোখের পানি নীরব থেকেই মুছে নিল। জুলফাকে সে সব বলবে, কিন্তু এখন না, ক্লাস শেষে। আপাতত থাকার জায়গা নিয়ে সে চিন্তিত। বারবার বুক কেঁপে উঠছে তার। এই অচেনা শহরে তার মতো একটা অসহায় মেয়ের জায়গা হবে, নাকি মানুষ সুযোগ নেবে তার অসহায়ত্বর? আমার বাবা মা নেই, বড় হয়েছি মামার কাছে। মামি দিনরাত খাটায়, সারাদিনের কাজ শেষে পেঁয়াজ দিয়ে পান্তা খেতে দেয়। অসুস্থ হলেও নিস্তার মিলতো না। মামাও একই রকম। মামি অতটা আশকার পেত না যদি মামা আমায় আদর করতো। বাবা মা মারা যাওয়ার পর একদিন ভালো ব্যবহার করলো, 2 দিনও তাই করলো, কিন্তু তৃতীয় দিনের মাথায় কঠিন সুরে মামি বলেছিল তারা মরে বেঁচে গিয়েছে, উল্টো আমাদের কাঁধের ওপর একটা বোঝা চাপিয়ে দিয়ে গেছে। শোনা ভাব, তোকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। সারাদিন বসে বসে গিলিস কেবল, একটা কাজও করিস না। এবার থেকে বাড়ির সব কাজ তুই করবি। আমি সব মেনে নিয়েছিলাম শুধুমাত্র আমার পড়াশোনার জন্য। পড়াশোনাটাই বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল আমার। কিন্তু পরে কথা থামিয়ে দেয় আভা। জুলফা আগ্রহ নিয়ে বলল, পরে কি আভা? আমাকে মামা বলে, অনেক পড়াশোনা করেছিস আর পারবো না, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে, পাকা দেখা দেখতে আসবে কাল। কথাটা শুনতেই আমার ভেতরটা কেমন যেন মুচড়ে উঠলো। মামাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আগে আমার পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ে করব। কিন্তু তাদের একটাই কথা ছিল, আমায় আর পড়াতে পারবে না। তারপর নিজের নিয়তিকে মেনে নিয়ে বিয়ে করব ভেবে নিলাম। পাত্র আসলো দেখলে, পাত্রের জায়গায় আমি কোনো সুদর্শন যুবককে নয়, বরং একজন 50 ঊর্ধ্ব বয়সের লোককে দেখে অবাক হয়ে যাই। অবশেষে কিনা আমাকে বিদায় করার জন্য এত বড় পাপটা তারা করতে পেরেছিল। এত খারাপ মানুষ ওরা? তারপর তুই কিভাবে এখানে এলি? বিয়ের 2 দিন আগ থেকে আমাকে আটকে রাখে ঘরে। পাশের বাড়ি খালার বোধহয় আমার জন্য মায়া হলো। রাতের আধারে তিনি আমায় বের করলেন ওই ঘর থেকে। অসহায় আমি হঠাৎই সাহসী হয়ে উঠলাম। নিজের জীবনের জন্য পথ খুঁজতে খুঁজতে শহরে পা রাখলাম, কারণ আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আভা, আমি অবাক হচ্ছি তোর মামা মামির এমন মন মানসিকতা দেখে। এখনকার যুগে মানুষ এমনও হয়? মানুষ এমন হয় না জুলফা, অমানুষ তো হয়। আবার জীবনের এইসব ঘটনা শুনে মায়া হলো জুলফার। ছোট্ট মেয়েটার জীবনে কত কিছু ঘটে গেল। ইউনিভার্সিটিতে উঠতেই কি সবাই বড় হয়ে যায়? হয়তো হয়, আবার হয়তো হয় না। কিন্তু আভাকে দেখলে মনেই হবে না এতটুকু বয়সে এত এত চাপ নিয়ে বেঁচেছিল মেয়েটা। এখন থাকবি কোথায়? বুঝতে পারছি না, ভাড়া নিতে হবে একটা ছোট রুম। ঢাকা শহরে ব্যাচেলারদের ভাড়া নেওয়া কঠিনে, আর একটা মেয়ে থাকার রিস্কি। আবার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। ভয় আছে সে। কোথায় থাকবে, কি খাবে, কিভাবে চলবে, তার কোনো কিছুই ঠিক নেই। বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে। জুলফা কিছু একটা ভেবে বলল, আমার এক আপু আছে, জব করে। ওনার বাসায় তুই কিছুদিন আপাতত থাকতে পারিস, পরে যা করার ভেবে চিন্তে না হয় করা যাবে। উনি কি থাকতে দিবে? দিবে দিবে, আমি আছি না, চিন্তা করিস না, চল আমার সাথে। আবার হাঁটা শুরু করে জুলফার পেছন পেছন। এই মেয়েটা তার কাছে ফেরেশতার মতো। আল্লাহ তাআলা কারো না কারো উছিলায় বান্দাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। আরে জুলফা, কেমন আছিস? ভালো আছি আপু, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। হঠাৎ বুঝি আপুর কথা মনে পড়লো তোর? রামিসা যখন জুলফার সাথে কথায় ব্যস্ত, আভা তখন রামিসাকে দেখতে ব্যস্ত। কি সুন্দর মেয়েটা, স্নিগ্ধ হাসি। রামিসার চোখ যায় আভার দিকে। তার চোখই পড়েনি যে জুলফার সাথে আরো কেউ এসেছে। জুলফার দিকে অবুঝ চাহনি দেয় রামিসা। জুলফা বলল, এইটা আমার বান্ধবী আভা, রামিস আপু। রামিসা সুন্দরভাবে বলল, কেমন আছো আভা? সরি গো, তোমাকে খেয়ালই করিনি প্রথমে। খেয়ালই ছিল না যে তুমি ওর সাথে এসেছো। আসলে অনেকদিন পর দেখা হলো তো, তাই অন্যদিকে তাকাইনি। না না আপু, সমস্যা নেই, বুঝতে পেরেছি আমি। আসো, তোমরা বসো, আমি নাস্তা রেডি করছি। জুলফা আভাকে নিয়ে বিছানায় বসলো। জুলফা বলল, নাস্তা পরে, আগে তুমি পাশে বসো তো আপু, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। সে বলবি তো, স্বামীকে চলে গেছে বলার, নাকি আমি চলে যাচ্ছি কোথাও? এই প্রথম একটা নতুন মানুষ নিয়ে এসেছিস, কিচ্ছু মুখে দিবি না? কথা বলতে বলতেই রান্নাঘরে গেল রামিসা। একটা ছোট্ট বাটিতে বিস্কুট আর এক পাতিলে পানি বসালো চায়ের জন্য। আভা পুরোটা রুম পরখ করলো। আসবাবপত্র বলতে কেবল একটা খাট আর একটা ছোট খাটো পড়ার টেবিল। অদ্ভুতভাবে ছোট্ট রুমটার মধ্যেই অ্যাডজাস্ট করা ওয়াশরুম আর কিচেন। এইটা ভালো লেগেছে আভার।
অল্প জায়গায় সুন্দরভাবে রুমটা করতে পেরেছে। আহামরি বড় নয়, পুরোটা রুমা মোটামুটি ৩-৪ জন আরামসে বসবাস করা যাবে কোনো সমস্যা ছাড়াই। রামিসা ততক্ষণে এসে বসলো বিছানায়, বলল, খেতে খেতে বল তোর এই গুরুত্বপূর্ণ কথা। আপু, তোমার এখানে আমার বান্ধবী কয়েকদিন থাকতে পারবে? আসলে ও ঢাকাতে নতুন, তাছাড়া জানোই তো একা একটা মেয়েকে কেউ সহজে ভাড়াও দিতে চায় না। রামিসা সঙ্গে সঙ্গে বলল, সমস্যা কি, থাকবে আমার সঙ্গে, আমার কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমি অফিস থেকে এসে রুমটা একটু গোছানো দেখলেই হবে। কি ঘুমে পারবে না একটু নিজের মতো করে থাকতে আমার সাথে? অবাক হয়ে রামিসার কথা শুনে। এত ভালো মানুষ মেয়েটা, কোনো কারণও জানতে চাইল না। সোজা থাকা যাবে বলল। আসলে পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, তেমনি রামিসার মতো ভালো মানুষও আছে। আভা বলল, পারবো আপু, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে কেন বোন, মানুষ তো মানুষের জন্যই। বিপদ কি সব সময় থাকে গো? ঠিক এক সময় সব বিপদ কেটে গিয়ে ভালো সময় আসে। কে জানে, তখন হয়তো তোমার আমার কথা মনে পড়বে অনেক। ওই মনে করাটাই কৃতজ্ঞতা। মুগ্ধ হলো আভা রামিসার কথা শুনে। কি সুন্দর কথাটা বলল মানুষটা। রামিসাকে আভা বড্ড আপন আপন লাগছে কিছুক্ষণের মধ্যেই। রামিসা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার মতো বিপদে আমিও একদিন পড়েছিলাম, তাও যেমন তেমন সময় নয়, একদম রাতে নির্জন শহরে একা আনমনে হাঁটছিলাম। থাকার জায়গা ছিল না, খাওয়ার জন্য টাকা ছিল না। সেই দিন ভাগ্যিস জুলফার ভাই ছিল। জুলফার ভাই? হ্যাঁ, জুলফার ভাই। তাশরিফ আমাকে সেই দিন থাকার জন্য জায়গা, খাওয়ার জন্য টাকা দিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ আবার মনে পড়ে গেল ভার্সিটির কথা। ভার্সিটিতে যে ছেলেটা রাগ দিচ্ছিল তাকে, সেই ছেলেটার নামও তো তাশরিফ। কত মানুষের নামই তো এক। এইটা ভেবে আভা আর মস্তিষ্কে ভাবনায় চাপে ফেললো না। জুলফা চা খেয়ে বলল, আচ্ছা আপু, আমি তাহলে আসি, আভা থাকো। আচ্ছা যা, সাবধানে যাস, পৌঁছে একটা কল দিস। আচ্ছা, আর আভা তুই কোনো কিছু নিয়ে চিন্তা করিস না, হ্যাঁ? কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে অথবা আপুকে জানাস। আভা মাথা নাড়ায়, যার অর্থ আচ্ছা। শোন জলিল, ওইগুলো আমার দেখার বিষয় না, যে কে পালাইলো কে কি করলো। তুই তোর ভাগ্নির কথা কইয়া আমার কাছ থেকে 1,00,000 টাকা নিছস, এখন আমার ওই টেহা ফেরত দে। জলিল তালুকদার বোঝানোর স্বরে বলল, আরে খোকন চাচা, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? আমি তো বললাম আভাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আমি যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আভাকে নিয়ে তোমার পায়ের কাছে নিয়ে আসবো। কবে মারা গেছে? কত শখ ছিল মাইয়াডারে বিয়া কইরা শান্তির জীবন কাড়মু, আমার সেবা করার লাইগা একটা মানুষ পামু, কিছুই হইল না। সবই হবে চাচা, তুমি চিন্তা করো না। যেভাবেই হোক আভাকে এনে তোমার সাথে বিয়ে দেব। খোকন মিয়াকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালো জলিল তালুকদার। জলিল তালুকদারের স্ত্রী সুজাতা কল পারে থালাবাটি মাজতে বললেন, পোড়ামুখীকে হাতের নাগালে পাই একবার, দেখে নেও কি হাল করি ওর। তালুকদার বাড়ির মান সম্মান আর কিছুই রাখলো না গো। হ্যাঁ, হতচ্ছাড়ি, প্রথমে বাপ মাকে খেলো, এখন আমাদের খাওয়ার ধান্দায় আছে। বিরক্ত কণ্ঠে জলিল তালুকদার বললেন, আহা সুজাতা, কেন যে এত কথা বলো? আমাকে ভাবতে দাও এখন। কি আর ভাববে, এই হতচ্ছাড়ি যাওয়ার পর সব কাজ একা হাতে সামলাতে হচ্ছে। কোথায় যেতে পারে বলো তো? সব সময় তো দেখতাম বাড়ির উঠানের ভেতরেই চলাফেরা করতো, তেমন বন্ধু বান্ধবও নেই, কোনো ছেলেপেলেরও তো চক্কর নেই। এত সাহস নিয়ে গেল কোথায় মেয়েটা? থাকতেও তো পারে, কার বেটি দেখতে হবে না? তোমার বোনও কি কম ছিল নাকি? হ্যাঁ, সব সময় দেখতাম চুপ থাকতো, হঠাৎ শুনলাম কি একদিন ছেলে নিয়ে ভেগে গেল। না না সুজাতা, কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলে তো? আবার ওরম মেয়ে নয়। এখন কথা হচ্ছে যেভাবেই হোক ওকে খুঁজে গায়ে ফিরিয়ে আনতে হবে, নয়তো খোকন মেম্বার আমার হাড় থেকে মাংস আলাদা করে ফেলবে। আমাকে বিয়ে দিব বলে 1,00,000 টাকা খেয়েছি কিনা ওর থেকে। ড্যাড, আমি বিজনেসে জয়েন করবো না। তো কি করবে? পড়াশোনা শেষ করে ভার্সিটির ক্যাম্পাসে দিন রাত পার করছো। তোমার লাইফ নিয়ে আমি তোমাকে কখনোই সিরিয়াস হতে দেখিনি তাশরিফ। তাশরিফ সোফায় বসে পা থেকে মোজা জোড়া খুলে উঠে দাঁড়ায়। ক্লান্ত স্বরে বিরক্তি নিয়ে বলল, উফ, কাম অন ড্যাড, রোজ রোজ এই একটা বিকিনির কথা শুনতে আমার ভালো লাগে না। মম, খাবার পাঠিয়ে দাও রুমে। কথাগুলো বলেই সিঁড়ি বেয়ে ওপর তলায় যায় তাশরিফ। নিজের রুমে গিয়ে হাফ হাতা টি শার্টটা উপরে
কোটিটা খুলে বিছানায় রাখে। কাভার থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে। শাওয়ার নিতে হবে। সারাদিন প্রচুর গরম লেগেছে আজ। ঘেমে একাকার সে। গোসল সেরে বের হয় তাশরিফ। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে পরখ করে সে। লোমশ বুক থেকে বিন্দু বিন্দু আকারে পানি পড়ছে। ফোনের রিংটং বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে নামটা দেখে বিরক্তিতে কপালে ভাঁজ হয়ে আসে তাশরিফের। কল রিসিভ করতেই ওপাশ থেকে মেলি কণ্ঠ শোনা গেল। হেই বেব, কল ধরতে এতক্ষণ লাগলো কেন? আমি কি তোমার মতো 24 আওয়ার্স ফোন নিয়ে বসে থাকি নিধি? বসে থাকো না কেন? সারাদিনে কতগুলো কল দিলাম তোমায়, ধরলে না কেন? প্রয়োজন মনে করিনি তাই। আমাদের এনগেজমেন্ট হয়েছে তাশরিফ। ফিয়ন্সির সাথে কথা এমন ইন্টারেস্ট ছাড়া কথা বলে? আমি আগেও বলেছি, এখনো বলছি, ড্যাড ফোর্সলি আমাকে এঙ্গেজ করিয়েছে। আমি বেদ ইন্টারেস্টেড নই। আমার কাছে আসলেই ইন্টারেস্টেড হয়ে যাবে বেব। নিধির এমন ন্যাকামো কথাগুলো বিরক্তি লাগলো তাশরিফের। কল কেটে দিল সে। নিধি মেয়েটাকে তার একদম ভালো লাগে না। নিজের চোখে যে মেয়েটাকে হাজারটা ছেলের সাথে টাইম পাস করতে দেখেছে, তাকে ভালো না লাগারই কথা। তাশরিফের ধারণা জীবনসঙ্গী হবে এমন কেউ যাকে দেখলে মনে সুখের ঘন্টা বেজে উঠবে, যাকে এক দেখাতে তার ভালো লেগে যাবে, যে আহামরি সুন্দর হবে না কিন্তু মায়াবতী হবে। তাশরিফের জীবনে প্রেম বারবার আসে, কিন্তু সে আগ্রহ প্রকাশ করে না। তার মতে যেই দিন বসন্তের ফুল তার জীবনেও ফুটবে, সেই দিনই সেই মেয়েকে বিয়ে অবধি সে যেভাবেই হোক নিয়ে যাবে। বসন্ত বছর ঘুরে হয়তো বারংবার আসে, কিন্তু প্রেম ভালোবাসা নামক বসন্ত একবারই জীবনের রং বয়ে আনে। তাশরিফ চেঞ্জ করে দরজা খুলে তখনই নিজের মমকে নিজের রুমের দিকে আসতে দেখে। মিসেস নাতাশা চৌধুরী খাবার রেখে বললেন, এইভাবে কতদিন তাশরিফ? তোমার ড্যাডের বয়স হয়েছে, উনি আর কতদিন এত বড় ব্যবসা একা সামলাবে? তোমার কি মনে হয় না তোমার দায়িত্ব সামলানো শেখা উচিত? মম, এত জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। শান্তিতে খেতে দিবে, নাকি না খেয়ে বেরিয়ে যাবো? মিসেস নাতাশা চৌধুরী আর কিছু বললেন না। তাশরিফকে চিনেন তিনি, সত্যিই না খেয়ে বেরিয়ে পড়বে। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, এখন দায়িত্ব কি বুঝছো না? একদিন এমন দিন আসবে যে তুমি পরিশ্রম কি তা হাড়ে হাড়ে টের পাবে। এই তাশরিফ, দেখ, এটা ওই মেয়েটা না যে আমাদের ভার্সিটিতে আমাদের সাথে তর্ক করেছিল? শীতলের কথায় তাশরিফ পেছনে ফিরে তাকায়। আভা বাজার করছে, হাতে বাজারের ব্যাগ, দরদাম করছে। তাশরিফ বাঁকা হেসে বলল, তুই থাক, আমি আসছি। তাশরিফ আবার দিকে এগিয়ে গেল। এই মেয়ে। হঠাৎ পুরুষালী কণ্ঠে ভরকে যায় আভা। কণ্ঠটা কেমন পরিচিত পরিচিত মনে হলো তার কাছে। রামিসার হঠাৎ করে জ্বর এসেছে, তাই সে নিজেই বাজার করতে বেরিয়েছে। পেছন ফিরে তাশরিফকে দেখে ভয় পেয়ে যায় আভা। বলল, আপনি এখানে কি করছেন? এভাবে এই মেয়ে কেন করেন? আমার নাম, সুন্দর একটা নাম আছে আমার, আভা। এই নামটাই তো জানতে চেয়েছিলাম, কেউ তো বলেনি। তো এম এ করবো না? তুমি সাভা, এই রাতে একা বাজারে কি করছো? সেটা আপনাকে বলাটা বাধ্যতামূলক না। অবশ্যই, আমাদের এলাকায় এসছো, আর বলবো না কেন এসছো। আবার চারদিকে উকি ঝুঁকি দিল। তাশরিফ বলল, কি করছো? খুঁজছি না, দেখছি কি কোথাও আপনার নাম লেখা আছে কিনা। কেন? না মানে আপনাদের এলাকা কিনা, ভাবটা এমন যেন পুরো বাজারই আপনার। তো আপনি কি কাঁচামালের ব্যবসা করেন? বাজারে কি করছেন? ব্যবসা করি না, কিন্তু এবার দেখছি করতে হবে। করুন, অন্তত বখাটেদের মতো এভাবে সারাদিন ঘুরে বেড়ানো থেকে তো ভালো। বখাটে বললে? না, ভালো বলেছি। অবশ্য তুমি যদি রোজ বাজারে আসো তাহলে আমি তাশরিফ চৌধুরী কাঁচামাল ব্যবসায়ী হতে পারি। সরুন, যেতে দিন আমায়। আমি এগিয়ে দিয়ে আসবো। কত টাকা লাগবে? মানে? গুলিগুলি করছেন না? ব্যাগ এগিয়ে দিলে কত টাকা নিবেন? 10 টাকা নাকি 20 টাকা? তাশরিফ চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে আছে আভার দিকে। মেয়েটা এইভাবে তাকে অপমান করলো, অবশেষে কিনা কুলি, তাও তাশরিফ চৌধুরীকে। আভা চলে যেতেই শীতল আসলো তাশরিফের কাছে। বলল, কি রে মামা, কি বলি? তাশরিফ নিজে নিজে বিড়বিড় করে ভাবলো, মেয়েটা আমাকে অপমান করেছে, এটা বলা যাবে না, তোর মান সম্মানের কিছু থাকবে না। তাশরিফ বলল, অনেক কিছু বলেছে, দেখলে না কেমন মাথা নিচু করে চলে গেল। একটা কথা বলতে হয়, বুঝলি তো, মেয়েটা দেখতে সেই।
তাশরিফ সঙ্গে সঙ্গে শীতলের গালে থাপ্পড় মারল। শীতল গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, মালি কেন? ওর দিকে চোখ তুলবি না, ওর উপর তাশরিফ চৌধুরীর নজর পড়েছে। আভা বাসায় যেতেই রামিসা অসুস্থ স্বরে বলল, সরি আভা, এত কষ্ট দিলাম তোমায়। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি উঠে রান্না বসাই। না আপু, বিছানা থেকে উঠতে হবে না আপনাকে, আপনি এমনি অসুস্থ, রেস্ট নিন, রান্নাটা আমিই সেরে নিচ্ছি। তুমি রান্না পারো? অভ্যাস আছে আপু, মামি তো আমাকে দিয়ে রান্না করাতো। রামিসা মলিন হাসলো, বলল, বেশ, রান্না করো, কোনো সমস্যা হলে আমি ডেকো। আপনি ঘুমান, আমি রান্নাটা করে আপনাকে ডেকে দিব, খেয়ে ওষুধ খেয়ে নেবেন। রামিসা স্বস্তির নিঃশ্বাস নিল। এতদিন অসুস্থ থাকলে না খেয়ে তাকে থাকতে হতো, খেয়ে না খেয়ে পড়ে থাকতো বিছানায়। আবার থাকাতে এখন শান্তি অনুভব করছে সে। আবার রান্নাঘরে গিয়ে বাজারের ব্যাগ থেকে আলু, টমেটো আর পটল বের করলো। টমেটো দিয়ে আলুর ঝোল আর পটল ভাজা দিয়ে রাতটা চালিয়ে দেবে। উকি দিয়ে দেখলো রামিসা ইতিমধ্যেই চোখ জোড়ো বন্ধ করে ফেললো। রামিসার ব্যাপারে তেমন কিছুই জানা হয়নি, সময়ের গতিতে জেনে নেওয়া যাবে। আবার সবকিছু কাটা বাছা শুরু করলো। চুলায় ভাত বসিয়ে দিয়েছে। এই প্রথম সে শান্তিতে রান্না করছে। সব সময় মামির ভয়ে কলিজা ছোট হয়ে আসতো তার। কখন না জানি মারতে আসে, চুল ধরতে আসে, এমন ভয়ে সব সময় থাকতো। সবকিছুর মাঝেও আবার মন খারাপ হয়ে গেল মামাতো ভাই সুহানের জন্য। ছেলেটা তাকে বড্ড ভালোবাসে। আবার যখন আড়ালে কান্না করত, সোহান তখন ছোট্ট ছোট্ট হাত দিয়ে সেই চোখের পানি মুছে দিয়ে বলতো, কান্না করো না বাবু, আমি বড় হয়ে মা বাবাকে বিচার করব। অবুঝ বাচ্চা যা দেখে, যতটুকু বোঝে, জ্ঞানের যতটুকু কুলিয়েছে ততটুকুই বলেছে। আবা অনুভব করলো চোখের পানি টলমল করছে তার। দুনিয়ার এত নির্মমতা নিয়েই জন্মেছিল সে। এত করুণ জীবন দশা, জীবনটা একটু হলেও তো সুন্দর হতে পারতো তার। রাতের আকাশের চাঁদে দেখা আলোকিত হয়ে আছে পুরো শহরে চাঁদের আলোয়। রান্না শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। আভার মধ্য দিয়ে বিদ্যুৎও ছিল না। রামিসাকে ডাকতে গিয়ে দেখলো জ্বরে শরীর পড়ে যাচ্ছে। আবার ছোট্ট করে ডাকলো, আপু খেয়ে ওষুধটা খেয়ে নিন, নয়তো জ্বর আরো বাড়বে। ছোট্ট ছোট্ট করে চোখ মেলল রামিসা। দু চোখের কোনা গড়িয়ে পড়লো পানি। জ্বরে এমনটা মাঝে মাঝে হয় তার সাথে। কোনো রকমে আচ্ছন্ন হয়ে বসলো, বলল, আমাকে খাইয়ে দিতে পারবে আভা? অবশ্যই আপু, আমি খাবার নিয়ে আসি। আবার রান্নাঘরে গিয়ে প্লেটে করে খাবার নিয়ে এলো। ভাত মেখে রামিসার মুখের দিকে তুললো। খুব কষ্টে রামিসা খাবারটুকু খেয়ে সরলো। তোমাকে কষ্ট দিচ্ছি, কিছু মনে করো না আভা। এসব কি বলছেন আপু, আপনি আমার বড় বোনের মতো, তাছাড়া আমি অসুস্থ হলে কি আপনি আমায় ফেলে দিতেন? শুয়ে পড়ুন এখন। রামিসা শুতে যাবে ঠিক তখনই কল আসে তার ফোনে। আবা ফোনটা এগিয়ে দিল রামিসার দিকে। রামিসা ফোনটা হাতে নিতেই বিরক্তি স্বরে বলল, কল দেওয়ার আর সময়ই পাই না। কেটে দিল সে। কল রিসিভ করলো না। আভা দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, আমার হাজবেন্ড কল দিয়েছে। অবাক হয় আবা বলল, হাজবেন্ড? হ্যাঁ, হাজবেন্ড। ঝগড়া করে আমরা আলাদা থাকি। এই কল সারাদিনই দেয়, কিন্তু ধরি না। বারবার একই কথা, আর হবে না, ফিরে এসো। আপনার যাওয়া উচিত আপু। কিছু ভুল ক্ষমা করা যায় না আভা। এখন আমি বেশ আছি, জব করছি, নিজের মতো করে চলছি। বাদ দাও সেসব কথা, খেয়ে নাও, শুয়ে পড়ো, খেয়ে আমি ঘুমাই, ঠিক আছে? আচ্ছা আপু। ভাইয়া, এই ভাইয়া, ঘুম থেকে উঠো। জুলাফার ডাকে ঘুম ভাঙে তাশরিফের। ঘুম ঘুম চোখে বলল, এই সাত সকালে ডাকছিস কেন জুলফা? উঠো, আজ ভার্সিটিতে একটা কাজ আছে তোমার। কিসের কাজ? আমার বান্ধবীকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছে। আমি বলেছি আমার ভাইয়াকে বলে সব ভয়ে পালাবে। তুই যা, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা, আমি ভার্সিটি যাচ্ছি, তুমি এসো কিন্তু। আচ্ছা, কি বিষয়ে কথা বলছো মম? ওই যে ছাদে যে চিলে কোঠার ঘরটা আছে না, ওটা ভাড়া দিব ভাবছি। ভাড়া দেওয়ার কি দরকার? ওইটাতে আমার গিটার আর আমার পুরাতন অনেক বই খাতা পড়ে আছে, পড়ে থাকুক না। অযত্নে রাখা জিনিস নষ্ট হয়ে যায়। কেউ থাকলে চিলে কোঠার ঘরটা সাজানো গোছানো থাকবে, যত্নে থাকবে। ভাড়া দেওয়া যাবে না মানে যাবে না, এটাই ফাইনাল। তাশরিফ জ্যাম পাউরুটি খেয়ে জুস খেয়ে নিল। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো ভার্সিটির জন্য। পেছন থেকে শুনতে পেল নাতাশা চৌধুরীর বিরক্তিকর বাক্য, আস্তে বের হও তাশরিফ, পড়ে টরে যাবে তো। জুলফার ভাইয়ের জায়গায়
তাশরিফকে দেখে থতমত খায় আভা, অবাক স্বরে বলল, আপনি? জুলফা ভাইয়ের দিকে তাকায় একবার, আভার দিকে তাকায় আরেকবার, তারপর বলল, তোরা দুজন দুজনকে চিনিস? আভা অনেকটা রসিক স্বরে বলল, চিনবো না? যে মানুষ তার বন্ধু বান্ধব নিয়ে আমায় র‍্যাগ দিল তাকে চিনবো না বুঝি? জুলফা অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি আর শীতল ভাইয়ারা আমাকে ডিস্টার্ব করছো ভাইয়া? তাশরিফ বোনের প্রশ্নের জবাবে বলল, ডিস্টার্ব কোথায় করলাম ওকে? আমরা তো আমাদের কাজটা কন্টিনিউ করছিলাম। এত বকবক করিস না তো। যা যা, ওকে নিয়ে ক্লাসে যা। দেখলি তো তোর ভাইয়ের কথার ধাঁচ। এই আবার চল তো, সিনিয়র এমন একটু আধটু করে। তুই এত ভালো, তোর ভাইটা এমন কেন? কেমন? অনেক হ্যান্ডসাম তাই না? দেখতে হবে না? জুলফা চৌধুরীর ভাই বলে কথা। মোটেও না, ব্যাড বয়। কি দেখে তোর এটা মনে হলো শুনি? ব্যাড বয় না হলে র‍্যাগ দেয় কেন? কত মেয়েদের সাথে এমন করে কে জানে। জুলফা আভার কথায় হেসে ফেলে বলল, ভাইয়া যখন জুনিয়র ছিল তখন সিনিয়ররা চমৎকার নাকি জাগ দিত। আমার ভাইয়া কি বল মনে মনে বলতো, একবার আমিও সিনিয়র জায়গায় যাই না, দেখবো র‍্যাক কি মজা। যাই হোক, তোর ভাইয়ের গালে টোল পড়ে, এটা সুন্দর লাগে। ওমা তাই? পছন্দ হয়েছে তোর? যা, কি যে বলিস না, আমার বই গেছে পছন্দ করতে। আমার ভাইয়া কিন্তু এমনিতে অনেক ভালো, উপর দিয়ে যতই এমন দেখিস না কেন। হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না নিজের ভাইয়ের। আচ্ছা, তারপর কেমন লাগছে এখানে? ভালো লাগছে আপু, অনেক ভালো, কিন্তু এভাবে বসে তো একজনের ভরসায় থাকা যায় না, কিছু একটা তো করতে হবে জুলফা। জব টব। আসলে আমিও ওইটা নিয়ে গতকাল রাতে ভাবলাম। দেখা যাক, যদি একটা ব্যবস্থা করা যায়, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিস না। আবার জুলফার দিকে তাকিয়ে বলল, জুলফা, তোকে অনেক অনেক থ্যাঙ্কস রে, তুই না থাকলে কি যে হতো আমার। জুলফা বিনিময় স্নিগ্ধ হাসে। দুপুরের প্রকৃতি এক অনন্য মোহনীয় রূপ ধারণ করে। সূর্যের তেজ তখন প্রখর, আকাশ ঝকঝকে নীল আর বাতাস প্রায় স্থির। ক্লাসে তাশরিফ আর ওর বন্ধুদের ঢুকতে দেখে চমকে ওঠে আবা। প্রফেসর সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, সবাই মনোযোগ দিয়ে শুনো, ওরা কি বলতে এসেছে। আমাদের ভার্সিটি থেকে প্রতি বছরই শেখা সফরে যাওয়া হয়, এই বড় হবে, তাই সবাই অবশ্যই পার্টিসিপেট করবে। জন প্রতি 2000 টাকা করে দিতে হবে। ক্যাম্পাসের ক্যান্টিনে বসে আছে জুলফা আর আভা। দুজনে বসেই সিঙ্গারা খাচ্ছে। জুলফা সস ঢালতে ঢালতে বলল, আমাদের ভার্সিটির পিকনিক দারুণ হয়, ভাইয়া বলেছে। তোর ভাইয়া প্রাক্তন স্টুডেন্ট ইউনিভার্সিটির? হ্যাঁ, কেন জানতিস না? আজ করতে পেরেছিলাম কিছুটা, সঠিকভাবে জানতাম না। আচ্ছা শোন, তুই যাবি তো পিকনিকে? আভার মুখ চুপসে গেল। জুলফা বুঝতে পেরে বলল, আমি টাকা দিব, তাও চল সময় মতো। আর কোথাও তো ঘুরতে যাওয়া যায় না। না রে, যাবো না, এমনি যাবো না, টাকার জন্য যা যাচ্ছি না ওইটা না, মূলত কোথাও এই মুড নিয়ে যেতেও ইচ্ছে করছে না। যেতে হবে তোকে, আমি যাবো আর তুই যাবি না? জুলফা প্লিজ ফোর্স করিস না, এইখানে জামা কাপড়েরও একটা বিষয় আছে, শপিংও করে দেব, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে যেতে হবে ম্যাডাম, বুঝেছেন? জুলফার কথার ভঙ্গিমা দেখে হেসে ফেলল আভা। সে কল্পনাও আনেনি জুলফাকে সে এসেই এই বিপদের সময় পেয়ে ফেলবে। আচ্ছা আবা, তোর মামা মামি তোকে খুঁজছে না? তোর কি মনে হয় খুঁজছে না? বাতি জ্বালিয়ে খুঁজছে আমাকে, পেয়ে ফেললে কি হবে তা হয়তো আমি ধারণাও করতে পারছি না। তোকে পাবেও না, কখনো তোকে এখান থেকে নিতে পারবে না। আমরা আছি তো। আমরা আছি তো, এই কথাটা কতটা ভরসাপূর্ণ তা এই প্রথম আভা অনুভব করতে পারছে। কখনো কেউ তাকে এভাবে বলেনি, আগলে রাখেনি, ভালোবাসেনি। চল শপিং এ যাবো। এখন? হ্যাঁ, পরশু দিন সবাই পিকনিকে যাবে। পিকনিকে আমরা কোথায় যাচ্ছি? সিলেট, চায়ের শহরে। 2 দিনের জন্য? হ্যাঁ, দিনে গিয়ে দিনে আসা তো অসম্ভব, তাছাড়া একটা জায়গায় যাবো, ঘুরতে হবে না? আমি কোথাও কখনো যাইনি জুলফা, ভয় করছে আমার। তুই আদি যুগেই পড়ে আছিস আভা, আধুনিকতার তোকে স্পর্শ করতে পারিনি বোধহয়। আজকাল কোনো মেয়ে এত ভীতু হয়? হয় জুলফা হয়, এখনো কিছু মেয়ে বাড়ির উঠানটা ছাড়া আশেপাশে কোনো বাড়ি ঘরই চেনে না। এখনো কেউ কেউ বাড়ির পাশের 5 মিনিটের দূরত্বের পথ অতিক্রম একা একা করতে পারে না। হেল্প হ্যান্ড হিসেবে বোন, মা অথবা পরিবারের অন্য সদস্যদের লাগে। শপিং শেষ, জুলফা গাড়ি আসায় জুলফাকে গাড়িতে করে চলে যেতে হয়েছে। কিন্তু আবার চুপসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। বেচারি একটু বিপদেই পড়েছে বলতে গেলে। আনইজি ফিল হচ্ছে প্রচুর। হঠাৎ তার শিব সামনে এলে বাইক নিয়ে বলল, ওঠুন ম্যাডাম, আপনাকে বাসায় দিয়ে আসেন। আমার পিছু পিছু কি করেন এত? এখানে কি করছেন আপনি? আজকাল মানুষের উপকারও করতে নেই দেখছে,
জুলফা কল দিয়ে বলল, তাই তো এসছে। নয়তো আসতাম। জুলফা পাঠিয়েছে? হুম। উঠবে নাকি না? আশেপাশের জায়গা কিন্তু অতটা ভালো নয়। সন্ধ্যাবেলা নেশাকর টাইপ ছেলেরা বসে থাকে। কিছুটা ভয় পেল আভা, চট করে বসে পড়লো বাইকে। তাশরিফ নিঃশব্দে হাসলো, বাইক স্টার্ট দিয়ে বলল, শক্ত করে জড়িয়ে ধরো, নয়তো পড়ে যাবে। পড়লে আমি পড়বো, আপনার এত সমস্যা কিসে? চুপচাপ গাড়ি চালান। তাশরিফ কিছু বলল না, আয়নায় তাকিয়ে দেখছে আভাকে। চুলগুলো বাতাসে উঠছে মেয়েটার, মুখখানাতে অন্যরকম মায়া আছে। তোমার নাম আভা কে রেখেছে? কেন? নামটা সুন্দর। মুখটা এমন করে রাখো কেন সারাক্ষণ? কেমন করে রাখি? গোমরা। মিষ্টিতে আমার অ্যালার্জি আছে। আর আমার নিরাময় আছে তোমার মাঝে। কি বলছেন মিনমিনিয়ে? না কিছু না। আকাশ মেঘ যেমন বেঁধেছে, বৃষ্টি নামে মনে হয়। কোথাও দাঁড়াই? আপনি কি জ্যোতিষী যে আগে থেকে সব জানেন? মানুষের মন খারাপ হলে কান্না আসে, আকাশে মন খারাপ হলে মেঘ দেখা দেয়, আর সেই মেঘ থেকে পৃথিবীর বুকে বৃষ্টি নামে। কথাটা বলতেই বৃষ্টি শুরু হলে তাশরিফ বাঁকা হেসে বলল, দেখলে তো চলে এলো বৃষ্টি। বাইক থামায় ছোট্ট একটা চায়ের টঙে। আভা জলদি নেমে সাইডে দাঁড়ায়, তাশরিফও দাঁড়ায় আভার পাশে। আভা কেঁপে উঠছে খানিক, ঠোঁট জোড়া শীতল হাওয়ায় কেঁপে উঠছে বারবার। তাশরিফ আভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। 2 কাপ চা নিয়ে আভার দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, নাও চা খাও, শীত শীত ভাবটা কেটে যাবে। আভা লাজুক হয়ে মিহিয়ে গেল মুহূর্তেই। চায়ের চুমুক দুতে আর চোখে তাকালো তাশরিফের দিকে। পাঞ্জাবিতে ছেলেদেরকে সুন্দর লাগে সে জানতো, কিন্তু এত সুন্দর লাগে তা তো জানতো না। আভার মুখ থেকে আনমনে বেরিয়ে এলো, পাঞ্জাবিওয়ালা। আভা চা শেষ করে বৃষ্টির ফোঁটা অনুভব করার জন্য হাতটা বাড়িয়ে দেয় বাহিরে। অন্যরকম ভালো লাগা কাজ করছে মনে, কোথাও যেন অশান্তি নেই, কেবল শান্তি আর শান্তি। আধ ভেজা অবস্থায় বাসার সামনে এসে পৌঁছায় তাশরিফ আর আভা। বৃষ্টি থামার পরই তারা এসেছিল, কিন্তু মাঝপথে হালকা বৃষ্টি আবার শুরু হয়েছিল। উপায় না পেয়ে বাইকেই বসে থাকতে হয়েছিল দুজনকে। আভা বাইক থেকে নেমে তাকালো তাশরিফের দিকে। তাশরিফ বলল, শীতে কাঁপছো তুমি, বাসায় গিয়ে নাপা খেয়ে নিও, নয়তো জ্বর এসে যাবে। আপনিও? এমন জ্বর আসবে না। আসতেও তো পারে। জ্বর তাশরিফ চৌধুরীকে ভয় পায়, শুধু শুধু তুমি পাও না। কি জানি হলো আবার, শব্দ করে হেসে ফেললো সে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে পবদা খেয়ে দাঁড়িয়ে রইল সেখানে। বোকা মতন তাশরিফের সামনেই হেসে ফেললো সে। ভাবতে লজ্জা পাচ্ছে আভা কোনো রকমে বলল, থ্যাঙ্কস আমাকে দিয়ে যাওয়ার জন্য। তোমার হাসি সুন্দর আভা। চুপসে যায় আভা। মুহূর্তেই হাসি হাসি ভাবটা ঠোঁটে কোণ থেকে মিলিয়ে গেল। তাশরিফ আবারও বলল, জ্বর তো আসবে না, স্বপ্ন তুমি এসো। আচমকা তাশরিফের মুখে এহেন বাক্য শুনে বিস্মিত হয়ে আভা। তাশরিফ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আভা তাশরিফের যাওয়ার পানে তাকিয়ে আনমনে ভাবল, কি বললো এটা? আভা রুমের দিকে হাঁটা ধরল। দরজায় কড়া নাড়তেই রামিসা দরজা খুলে দিল। রামিসা চিন্তিত স্বরে বলল, এতক্ষণ কোথায় ছিলে আভা? শপিং এ আপু, জুলফা শপিং মলে নিয়ে গিয়েছিল আমায়। আসার পথে বৃষ্টি শুরু হলো, তাই দেরি হয়ে গিয়েছে। একটা কল দিয়ে বলে দিবে না? আমি তো টেনশন করছিলাম। আসলে আপু আমার তো ফোন নেই। আচ্ছা ভেতরে এসো, জলদি ফ্রেশ হয়ে কাপড় বদলে নাও, ভিজে গেছো একদম। আভা রুমে ঢুকে বিছানায় শপিং ব্যাগগুলো রেখে সোজা ওয়াশরুমের দিকে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রামিসা খাবার নিয়ে বসে আছে। আভা বলল, এখনো খাননি আপু? তোমাকে রেখে খাই কিভাবে বলো? ইস, আমার জন্য লেট হয়ে গেল। ব্যাপার না, খেতে বসে যাও। রামিসা খেতে খেতে বলল, ডিমটা ভালো হয়নি তাই না? আজ কোনো রকমে কষ্ট করে খেয়ে নাও, আগামীকাল স্যালারি পেলে মাছ মাংস আনবো। কি যে বলেন আপু, ডিমটা তো দারুণ হয়েছে। আর মাছ মাংসের থেকে ভালো হয় বেশি বেশি শাকসবজি নিয়ে আসলে। মাছ মাংসের চেয়েও দ্বিগুণ স্বাদ পাবেন ওইগুলোতে। তুমি আসার পর থেকে তো ওসবই খাচ্ছি, স্বাদ সবসময় কি আর এক থাকে? ও যেটা বলছিলাম, কাল থেকে তো আমি অফিস যাব, তুমি বাসায় সাবধানে থেকো। আচ্ছা আপু। তোমাকে তাশরিফ দিয়ে গেল তাই না? রামিসার কথা শুনে খাওয়া থামিয়ে দেয় আভা, ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ। কিছুক্ষণ তারা দুজনেই চুপ রইল। আভা বলল, আপনি কি করে জানলেন আপু? কোনটা? ওই যে তাশরিফ ভাইয়া আমাকে দিয়ে গেল। তাশরিফই তো কল দিয়ে বললো দরজা খুলে রাখতে তুমি আসছো, আমি তো আরেকটু হলে ঘুমিয়েই পড়তাম। পলকহীন ভাবে রামিসার দিকে তাকিয়ে থাকে আভা, মনে মনে বলল, উনি এত ভাবেন কেন আমায় নিয়ে? আভা? জি আপু।
এত রাত করে আর কখনো বাসায় ফিরবে না, আমাদের বাড়িওয়ালা এটা অপছন্দ করেন। আচ্ছা আপু। রামিসা খাওয়া শেষে উঠে দাঁড়ালো, আভার উদ্দেশ্যে বলল, আমি শুয়ে পড়ছি, তুমিও খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। নিস্তব্ধ রাত, আকাশে তারার মেলা। তাশরিফ শুয়ে আছে, ঘুমাতে পারছে না সে। চোখ বন্ধ করলেই আভার মায়াবী মুখশ্রী ভেসে উঠছে চোখে। আভার হাসি, আভার চাহনি ভেতর থেকে তাশরিফকে অন্য অনুভূতির জানান দিচ্ছে। তাশরিফ কোমল কণ্ঠে বলল, আমার বসন্তের শিমুল ফুল তুমি আভা। একবার যেহেতু তুমি আমার মনের প্রাঙ্গণে এসে পড়েছ, তোমার পিছু আমি আর ছাড়ছি না। সকালের পাখিরা কিচিমিচি করছে, চারদিক থেকে শোনা যাচ্ছে যান্ত্রিক শহরের যান্ত্রিক শব্দ। আভা চোখ মেলতেই দেখলো পাশে রামিসা নেই, অফিসে চলে গেছে। আভা দুহাত ছড়িয়ে হামিয়ে ছাড়লো, তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল, চায়ের জন্য পানি বসালো। ডিম টোস্ট আর 1 কাপ চা খেয়ে ভার্সিটির জন্য রেডি হবে সে। চা হয়ে এলে সকালের নাস্তা সেরে রেডি হওয়ার জন্য গতকাল জুলফার কিনে দেওয়া ড্রেস থেকে একটা ড্রেস বের করলো সে। সাদা রঙের একটা সুন্দর কুর্তি আর জিন্স। সংকোচ বোধ করছে সে, আগে কুর্তি পরলেও কখনো জিন্স পরা হয়নি তার, কিন্তু জুলফা বারবার বলে দিয়েছিল আজ যেন সে এইটাই পরেই ভার্সিটিতে যায়। তাই আর কিছু না ভেবে আভা কাপড় বদলে কুর্তি আর জিন্স পরে নেয়। চুলগুলো ছেড়ে চোখে হালকা কাজল পরলো সে, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে মোটা একজোড়া বালা টাইপের চুড়ি পরলো। তার চুল ছোট থেকেই স্ট্রেট, কিন্তু যে কেউ দেখলে বলবে পার্লারে গিয়ে চুল সোজা করেছে। আভা কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির জন্য। বাসা থেকে বেরোতেই এক দফা অবাক হয় সে। তাশরিফকে বাইক নিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করলো, আপনি বাসার সামনে কি করছেন? তোমাকে নিতে এসছে। আমি কি বলেছি নিতে আসতে? তুমি বলোনি, কিন্তু আমার মন বলেছে। আশ্চর্য হচ্ছে আপনার কথা শুনে। আপনি আসলেই বা আমি কেন যাব? কথাটা বলেই আভা হাঁটা শুরু করে। তাশরিফ বাইক নিয়ে এগিয়ে যায় আভার পিছন পিছন। আভা বিরক্ত হয়ে বলল, আপনি কি চান বলুন তো? আমার পিছু কেন নিয়েছেন? একটা ছেলে একটা মেয়ের পিছু কেন নেয় জানো না? না, জানি না। তাশরিফ এবার হতাশা হলো, বিরক্তিতে ছেয়ে গেল তার মন। অনেকটা মেজাজ নিয়ে বলল, বাইক ওঠো। উঠবো না। বাইক উঠতে বললাম তো। তাশরিফের গাম্ভীর্যতা আর ধমক স্বরের কথা শুনে ঘাবড়ে যায় আভা। এক প্রকার বাধ্য হয়েই তাশরিফের বাইকে উঠে সে। তাশরিফ বাইক স্টার্ট দিয়ে বাইকের আয়না দিয়ে পেছনে তাকায় সে। আভার দিক থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর লাগছে আজ মেয়েটা। তাশরিফ আজ ব্লু কালারের শার্ট পরেছে, হাতা হোল্ড করা, সাথে কালো জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো সিল্ক। ছেলেদের চুল সুন্দরভাবে রাখলে বেশ হ্যান্ডসাম লাগে। একটা সুদর্শন ছেলে হতে যা যা প্রয়োজন তাশরিফের মাঝে সেই সব কিছুই আছে। ভার্সিটিতে গিয়ে বাইক থামায় তাশরিফ। তাশরিফের বাইকে আভাকে দেখে চমকিত হয় রুহান, শীতল, তুর্য। শীতল বলল, কি মামা, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? আমরাও তো তাই দেখছি। মানে অবশেষে তাশরিফ কিনা পড়লো ওই মেয়ের প্রেমে। তোজ, আমাকে যা বলে বলেছিস, তাশফিককে ভুলেও ওইটা বলতে যাস না, গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে যাবে। আভা বাইক থেকে নেমে চলে যাবে এমন সময় তাশরিফ পেছন থেকে বলল, এতদিন কোথায় ছিল আমার শিমুল ফুল? বড্ড দেরি করে এলে আমার জীবনে, বলো। নয়তো অনেক পূর্বেই তুমি আমার ঘরে আমার বৌদ্ধ রূপে থাকতে। পা থেমে গেল আভার। তাশরিফের কথার মানে সে বুঝতে পেরেছে। একটা মেয়ে একটা ছেলের চোখের ভাষা, আচরণ, কথার ধাঁচ দেখে বুঝতে পারে আসলে ছেলেটা কি বলতে চাইছে কিংবা কি বোঝাতে চাচ্ছে। আভা পেছন ফিরে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো তাশরিফের দিকে, তারপর বলল, ঘাসফুল চেনেন? ঘাসফুল। আমি হলাম গিয়ে ঘাসফুল, সেই ঘাসফুল। রাস্তার আনাচে কানাচেতে অযত্নে বেড়ে ওঠা নেই আমার বেড়ে ওঠা, অবহেলা, অযত্নে। আর আপনি হলেন গিয়ে গোলাপ ফুল, যাকে স্পর্শ করতে গেলে কাঁটার ছোঁয়া পেতে হবে। একটা ঘাস ফুলের সাধ্য নেই গোলাপ ফুলের মতো মূল্যবান হওয়ার। ঘাস ফুলে কিন্তু অনেকের কাছে মূল্যবান। আমি সব ফুলের মতো ঘাস ফুলে পছন্দ করতে শুরু করেছি, কারণ তুমি মাত্রই বললে তুমি ঘাস ফুল। কথা বাড়লো না আভা। বিদ্যুৎ গতিতে পা চালিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল সে। হার্টবিট বেড়ে গেছে তার।
এই হার্টবিট বেড়ে যাওয়ার কারণটা কি? প্রেম, ভালোবাসার প্রতি প্রথম অনুভূতি, নাকি কৌতূহল? আভা ক্লাসে যেতেই জুলফাকে দেখতে পেল। জুলফা আভাকে দেখেই দাঁড়িয়ে দুগালে হাত রেখে অবাক হওয়ার ভঙ্গিমা নিয়ে বলল, তুই এত সুন্দর আভা, মনে হচ্ছে ড্রেস আপের পরিবর্তন তোকে সৌন্দর্যের গ্লো করে দিল আরো। লাজুক হাসতো আভা, বলল, আনইজি ফিল হচ্ছে ভাই। আরে কিসের আনিজি, তোকে কত সুন্দর লাগছে তুই জানিস? থাক থাক, হয়েছে, আর পাম্প দিতে হবে না। আগামীকাল কয়টায় আমাদের পিকনিক বাস? 7টায়। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িস, গোসল দিয়ে যাস। হ্যাঁ, ক্লান্ত থাকবি অনেক, সারাদিনের জার্নি। আচ্ছা, কিন্তু যোগাযোগ করব কিভাবে তোর সাথে? হুট করেই জুলফার কিছু একটা মনে পড়ে যায়। জুলফা বলল, ওয়েট ওয়েট, তোর জন্য একটা ফোন নিয়ে এসেছি। কি? আভার অবাক প্রশ্ন। জুলফা আভার গাল টেনে বলল, আপাতত বাটন ফোনটাই নে, হ্যাঁ, অন্তত যোগাযোগ করতে পারবো। রামিস আপুর ফোন তো আর বারবার ফোন দেওয়া যাবে না। আভা জড়িয়ে ধরে জুলফাকে। এই মেয়েটা তার জন্য যা করেছে তার ঋণ কখনো সে শোধ করতে পারবে না। ভার্সিটি শেষে ক্যাম্পাসের মাঠে হাঁটছিল জুলফা আর আভা। কোথা থেকে এসে যান তাশরিফ এসে দাঁড়িয়ে তাদের সামনে। জুলফা ভাইকে বলল, কি হয়েছে ভাইয়া? আমার সাথে কিছু কথা আছে, তুই একটু এখান থেকে যা তো। কোনো প্রশ্ন করলো না জুলফা। ভাইয়ের এক কথাতেই আভাকে একা রেখে দূরে গিয়ে দাঁড়ালো সে। আবার অবাক হয় কেবল। ভাই বলল আর সে চলে গেল। ঘন্টা বেজেছে আভা। কিসের? মনের। তাতে আমি কি করব? তুমিই তো বাজিয়েছো সেই ঘন্টা। দেখুন, আমি আপনাকে একটু আগেও সংক্ষেপে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছি। আমি ওরকম মেয়ে না যেরকম আপনার প্রয়োজন। আমি তো ডিমান্ড করিনি তোমাকে এমন হতে হবে তেমন হতে হবে। তুমি যেমন তেমনই আমার মনের মতো। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড নই ভাইয়া। ভাইয়া? আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো কি ডাকবো, ভাই? আগে তুমি শিওর হও তুমি ভাই ডাকবে নাকি ভাইয়া। মানে? বলো বলো। ভাইয়া। ভাইয়া থেকে ছাইয়া হওয়া যায়, জানো তো? ওয়েট ফর দ্যাট ছাইয়া। কথা বলার ভাষা হারিয়ে ফেলল আভা। এই মুহূর্তে তাশরিফ তাকে ওটা কি বলে গেল? এত নির্লজ্জ পুরুষ মানুষ হয়? তাশরিফ চলে যেতেই জুলফা আভার কাছে আসে। জুলফা মজা করে বলল, আমার ভাইয়া কি বলেছে রে তোকে? কাছে থাকিস নি তাই জানিস নি, এখনো জানাবো না? থাক থাক, জানতে হবে না, আমরা সবই বুঝি, বয়স তো হয়েছে বোঝার, তাই না? আভা টান দিয়ে বলল, তাই না? জুলফা হেসে ফেলল। তারপর বলল, চান্স দিতে পারিস, আমার ভাই আবার অনেক ভালো, তোকে আদরে রাখবে, আগলে রাখবে, চান্স দিয়ে দেয়। আভা হাসবে নাকি কাঁদবে বুঝে পেল না। ভাই যেমন, ভাইয়ের বোনটাও তেমন। এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আভার তারা দেখে জুলফা বলল, চল কোথাও একটা ঘুরতে যাই। আজ না জুলফা, আপু বাসায় চলে আসবে, গিয়ে রান্না করব। অফিস থেকে এসে ক্লান্ত হয়ে রান্না করবে, আবার কষ্ট হবে না? আচ্ছা তাহলে চল, আজ আমিও যাবো তোর সাথে, আপু আসলে বাসায় চলে যাব। আন্টি আঙ্কেল চিন্তা করবে না? ভাইকে বলে আসছে, অপেক্ষা কর। জুলফা, আগামীকাল এমনিতেই তো লং জার্নি করতে হবে, বাসায় গিয়ে গুছগাছ করবি না? ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। তাহলে আজ থাক, চল দুজনে বাসার দিকে হাঁটি। তুই আজ রিক্সা দিয়ে যাবি? না, আমরা তো গাড়ি আসবে, ড্যাড অলওয়েজ গাড়ি পাঠিয়ে দেয়, মাঝে মধ্যে গাড়ি আসতে লেট হয় বলে ভাইয়া নিয়ে যায়। চল তোকে রিক্সা উঠিয়ে দিই। জুলফা আর আভা ক্যাম্পাসের বাহিরে এলো। জুলফা গেটের সামনে থেকে একটা রিকশায় উঠিয়ে দিল আভাকে। সাবধানে যাস। আচ্ছা। আভা বাসায় এসে বিছানায় ব্যাগ রেখে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে ভীষণ। মনের ক্লান্তিটা দূর না হলে সবকিছুতে অশান্তি যেন লেগেই থাকে। গ্রামে কি জানি হচ্ছে সৃষ্টিকর্তাই জানে। তার মামা কি তাকে খুঁজছে? যদি পেয়ে যায় তাহলে কি করবে? খোকন মেম্বরের সাথে বিয়ে দিয়ে দিবে? আর কিছু ভাবতেই পারছে না আভা। সে উঠে গিয়ে রান্নাঘরে যায়, রান্না বসায়। একটু পরেই রামিসা চলে আসবে। রান্না বান্না শেষে আভা গোসল করতে যায়। গোসল শেষ হয়ে বেরোতেই দরজায় কেউ কড়া নাচছে শুনতে পায়। দরজা খুলতেই দেখলো রামিসা। রামিসা বলল, গোসল করেছো? রান্না শেষ? জি আপু। হাসলো রামিসা। ক্লান্ত দেহে আর রান্না করতে হবে না ভেবেই প্রশান্তি অনুভব করলো। যারা জব করে তাদের জন্য অফিস থেকে এসে রান্না করাটা ভীষণ পীড়াদায়ক। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, ভাত তরকারি রেডি করো, দুজনে একসাথে খেতে বসবো। আচ্ছা আপু। রামিসা চলে যায় ফ্রেশ হতে। আভা রামিসার কথা মতো খাবার রেডি করে। এইদিকে নিধি কল দিচ্ছে, তুমি কেন কল ধরছো না তাশরিফ? খেতে বসে সরফরাজ চৌধুরী ছেলেকে প্রশ্ন করলেন। তাশরিফ খেতে খেতে বলল, প্রয়োজন মনে করছি না তাই।
জোর করে জীবনে সবকিছু করা গেলেও জীবনসঙ্গী নির্বাচন করা যায় না। আমি যাকে নিয়ে সারা জীবন কাটাবো তাকে যদি আমার মনের মতো না হয় তাহলে আমি কিভাবে তার সাথে থাকবো? কি নেই নিধির, ওর বাবার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। সবচেয়ে বড় কথা হলো ও বাবার একমাত্র মেয়ে। টাকা পয়সা দিয়ে সব কেনা গেলেও মোর কেনা চায় না ড্যাড। আমি মন থেকে চাচ্ছি না ওকে। এঙ্গেজড তোমার প্রেস্টিজের কথা ভেবে সেদিন আমি পার্টিতে করেছিলাম, নয়তো ভুলেও ওটা আমি করতাম না। বিয়ে তো তোমায় নিধিকেই করতে হবে। ইউ ক্যান ট্রাই ড্যাড। আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে আর যাই হোক বিয়ে করবো না, অ্যান্ড ইটস মাই ফাইনাল ডিসাইড। পিকনিকের জন্য একে একে সবাই চলে আসছে, কিন্তু তাশরিফের চোখ চুরো খুঁজছে আভাকে। আর কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিবে, কিন্তু আভা এখনো আসছে না। তাশরিফ এবার আর অপেক্ষা করতে পারলো না, জুলফাকে কল দিল। ওপাশ থেকে জুলফা কল রিসিভ করতেই তাশরিফ বলল, শিমুল ফুল কোথায়? এখন আসছে না কেন? জুলফা ওপাশ থেকে অবাক হয়ে বলল, শিমুল ফুল কে ভাইয়া? কে আবার? তোর বান্ধবী আভা? এখনো যায়নি? না, নাম্বার দে, আমি কল দিয়ে দেখি। টেক্সট করেছি তোমাকে। ওকে। কিছুক্ষণের মধ্যেই জুলফা তাশরিফকে আভার নাম্বার পাঠায়। তাশরিফ সে কল দিতে যাবে, ঠিক সেই সময় আভাকে দেখতে পায় সে। এক প্রকার দৌড়ে বাসের দিকে আসছে আভা। আভা কাছে আসতেই তাশরিফ পানির বোতল এগিয়ে দেয়। আভা এক ঢোকে পানি খেয়ে নেয়। হাঁপাচ্ছে সে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাশরিফ বলল, সময় আছে আরো, এত দৌড়াতে হবে কেন? বেশ করেছি, দৌড়েছি। জুলফা কোথায়? আসেনি। কি আসেনি মানে? জুলফার জ্বর এসছে। তাহলে আমি আসলাম কেন? চলে যাচ্ছি। আভা পেছনে ফিরে যেই চলে আসতে যাবে, তাশরিফ আবার হাত ধরে ফেলে। এক ধ্যানে আভার দিকে তাকিয়ে বলল, কি চলে যাচ্ছে? কোথাও যাওয়া চলবে না। আমি যাচ্ছি মানে তুমিও যাচ্ছ। আমি তো আপনার জন্য আসিনি, আমি এসেছি জুলফার জন্য। কিন্তু আমি তো এসেছি তোমার জন্য। হাত ছাড়ুন, মানুষ তাকিয়ে আছে। থাকুক, তাতে আমার কি? আমি তো অন্য কারো হাত ধরিনি, আমার মনের মানুষের হাত ধরেছে। তুমি আমার মানুষ শিমুল ফুল, এখন তুই আমার মানুষ। বাস চলছে নিজ গতিতে। আভার দৃষ্টি জানালার বাহিরে। আভার পাশে বসে আছে তাশরিফ। সামনে দুইটা সিট সে আগে থেকে আভা আর তার জন্য ফিক্সড করে রেখেছে। কার সাধ্যে আছে তাশরিফের মুখের উপর কিছু বলার। শীতল, রুহান, সূর্য পেছনের সিটে বসে আছে। একজন পাবজি খেলছে, আরেকজন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, আরেকজন ঘুমাচ্ছেন। আবার চুল ছেড়ে এসেছে সে। খোলা চুল বারবার ছুঁয়ে দিচ্ছে তাশরিফের মুখশ্রী। তাশরিফ চোখ বন্ধ করে বলল, এত সুন্দর সুভাষ তোমার চুলে মাথাল করে দিচ্ছে আমায়। শুনতে পেল আভা, সঙ্গে সঙ্গেই চুলগুলো চেপে ধরলো হাত দিয়ে। তারপর বলল, দূরত্ব বজায় রাখুন ভাইয়া। দূরে থাকার জন্য তো কাছে আসেনি, ভালোবেসে পাশে থাকার জন্য কাছে এসছে। আভা কিছু বলল না। মনকে সে অনেক কিছু দ্বারা অনেক কিছু বোঝালো। একসময় চোখ লেগে এলো আভার। ঘুমে বিভোর সে। ঘুমের গতিতে তাশরিফের কাঁধেই মাথা রেখে শুয়ে পড়ে সে। তাশরিফ আভার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসে। ভালো না বেশে যাবে কোথায় শিমুল ফুল? ভালো না আবার সভাপতি, পাগল আমির, পাগলামি দেখবে তুমি। দীর্ঘ 1 ঘন্টার জার্নির পর আভা চোখ মেলে তাকায়। নিজেকে তাশরিফের কাঁধে অনুভব করে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে বসে। ঘুমের ঘোরে তাশরিফের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। ভাবতে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে সে। মাটি ফাঁক করে গেলে লুকিয়ে পড়তো সে সেইখানেই। তাশরিফ আভার জেগে ওঠা টের পেল, বলল, চা খাবে? আভা জবাব দিল না। তাশরিফ বলল, চকলেট খাবে? তাও আভা জবাব দিল না। তাশরিফ এবার আভার দিকে কিছুটা ঝুঁকে পড়ল। অবশ্য তুমি নিচে একটা চকলেট। চকলেট আর খাবে কি? চুপসে যায় আভা। মুখে কিছু বাঁধে না ছেলেটা, যখন যা ইচ্ছে বলে ফেলছে। সিলেটে এসে পৌঁছিয়েছে সবাই। একটা রিসর্টে উঠেছে তারা। খাবার খেয়ে সবাই সবার রুমে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ। একটু পরেই সবাই ঘুমতে বের হবে। তাশরিফ এলো আভার কাছে। আভার পাশে আরো অনেকগুলো মেয়ে বসা। তাশরিফকে আভার কাছে আসতে দেখে ফিসফিস করে কয়েকজন বলল, দেখলি 2 দিনও হলো না ভার্সিটিতে এসেছে, ঠিক পটিয়ে ফেললো ভার্সিটির ক্র্যাশ বয় তাশরিফ চৌধুরীকে। আবার শুনেও যান শুনল না। তাশরিফ বলল, নাও ওষুধ খাও। কিসের? জ্বরে তো অবস্থা খারাপ তোমার, আবার বলছো কিসের? যদি একটু টের পেতাম তোমার জ্বর, তাহলে পিকনিকে তুমিও আসতে না, আমিও না। আমি না আসার সাথে আপনার আসার কি কানেকশন ছিল? তোমার জন্য আমি এসছি। তাশরিফ সব মেয়েদের দিকে তাকালো। সবাই তাশরিফ আর আভার দিকেই তাকিয়েছে।
তাশরিফ আভাকে বলল। ওষুধ খাও। খাবো না এখন, ভালো লাগছে না। খেলেই ভালো লাগবে, না খেলে আরো অসুস্থ হয়ে পড়বে। রেখে যান, ইচ্ছে হলে পরে খেয়ে নিব। না, এক্ষুনি খেতে হবে। তাশরিফ সবার দিকে তাকিয়ে বলল। গার্লস, সবাই বেরিয়ে পড়ো। আভা অবাক হয়ে বলল। সবাই বেরিয়ে পড়ো মানে? কোথায় যাবে ওরা? তাশরিফ জবাব দিল না। সব মেয়েরা ধীরে ধীরে বেরিয়ে গেল। তাশরিফকে জানে তারা এখন কথা না শুনে এই জায়গাতেই র‍্যাক দিয়ে দিত। সবাই রুম থেকে বেরোতেই তাশরিফ দরজা বন্ধ করে দিল। আভা ভয়ে কেঁপে উঠে বলল। দরজা বন্ধ কেন করলেন? খাবে কিনা? আভা দেরি করলো না 1 মিনিটও। তাশরিফের হাত থেকে ট্যাবলেটটা নিয়ে পানি গ্লাসটা হাতে নিয়ে গড়গড় করে খেয়ে নিল ওষুধ। তাশরিফ সানগ্লাসটা চোখে পড়ে বলল, আই লাইক ইট। এগিয়ে আসছেন কেন আমার দিকে? আমার কথা শুনলে গিফট দিব না তোমাকে? গিফট? ইয়েস। তাশরিফ এক ঝটকায় কাছে টেনে নিল আভাকে, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল আভার। চোখ বড় বড় করে তাশরিফকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো আভা। পিঠে এক দুটো ছোট ছোট খুশিও দিল, কিন্তু পেরে উঠলো না তাশরিফের সাথে। কিছুক্ষণ পর তাশরিফ আভাকে ছেড়ে দেয়। আভা হাঁপাতে থাকে। তাশরিফ ঠোঁট আঙ্গুল দিয়ে মুছে হেসে বলল, শোনো মেয়ে, ছোট্ট একটা মশা হয়ে হাত থেকে দমাতে এসো না। আভা চোখগুলো বড় করে কেবল হা হয়ে তাকিয়ে রইল তাশরিফের দিকে। তাশরিফ দরজা খুলে বের হতেই দেখলো সবগুলো মেয়ে ফিসফিস করছে। তাশরিফকে দেখে চুপসে গেল সবাই। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে তাশরিফকে। তাশরিফ বুঝতে না পেরে বলল, গার্লস, ভেতরে যেতে পারো। কেউ কোনো কথা বলল না, আগের মতোই তাকিয়ে আছে তাশরিফের দিকে। তাশরিফ এবার ভ্রু কুঁচকে অনেকটা ধমকে বলল, যাও ভেতরে। সবাই দ্রুত পায়ে রুমের ভেতরে ঢুকলো। এই তাশরি। শীতল এসে কিছু বলতে গিয়ে ঝিম মেরে রইল, পুরো কথা না বলে। তাশরিফ সন্দেহের দৃষ্টিতে তাকালো শীতলের দিকে, বলল, থেমে গেলি কেন? শীতল হা হা হি হি করে হাসতে শুরু করলো। তাশরিফ বোকা বনে গেল, অবাক হয়ে বলল, কিরে পাগলের মতো হাসছিস কেন? শীতল কোনো রকমে হাসি চেপে রেখে বলার চেষ্টা করলো, তোর লিপে লিপস্টিক লেগে আছে। কথাটা বলতে না বলতেই আবারও হাসতে শুরু করলো শীতল। তাশরিফ এবার বুঝলো কেন মেয়েগুলো তার মুখের দিকে ওভাবে তাকিয়েছিল। সবাই একসঙ্গে রিসর্ট থেকে বেরিয়ে ঘুরতে গেল। তাশরিফ আবার পেছন পেছন থাকছে। বলা তো যায় না কখন কে এসে প্রপোজ করে বসে। চোরের মন খানিকটা পুলিশ পুলিশ তো করবেই। চা বাগানের সৌন্দর্য অপূর্ব ও মনোমুগ্ধকর। সারি সারি সবুজ গাছ পাহাড়ের ডালে মোড়া নরম সবুজের কার্পেটের মতো দেখায়। শিশুর বিন্দুতে ঝলমল করা চা পাতা আর হালকা কুয়াশার আবরণ এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। বাতাসে ভাসতে থাকে সতেজ চায়ের সুবাস, পাখির গুঞ্জন আর ঝর্ণার ধ্বনি চারপাশকে আরো মনোরঞ্জন করে তোলে। চা শ্রমিকদের কর্মব্যস্ততা বাগানের সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে, যা প্রাকৃতিক প্রেমীদের মুগ্ধ করে। আভা বিস্ময় নিয়ে দেখতে থাকে প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কাঠের উঁচু উঁচু দোতলা ঘর। অদ্ভুতভাবে ওইখানে মানুষ বসবাস করে। আভা মনে হয় বাহির থেকে যতটা ছোট লাগছে কাঠের ঘরগুলো ততটা ছোট নয়। কেউ কেউ ক্লান্ত হয়ে বসে পানি খাচ্ছে, জিরোচ্ছে, আবার কাজে লাগছে। কিছুটা অন্ধকার হয়ে আসাতে তাশরিফ আবার হাত শক্ত করে ধরে। আভা টের পায় কিন্তু কিছু বলল না, কারণ সে নিজেও ভয় পায়। তার মধ্যে চা বাগান থেকে এখনো বের হয়ে মেন রাস্তায় আসেনি তারা। মেন রাস্তায় না আসা অবধি তাশরিফ তার হাত ধরে রাখাই শ্রেয়। কখন কোন দিক দিয়ে কি না কি এসে জাপটে পড়ে তার উপর, ওই ভয়ে ভীতু সে। তাশরিফ আবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না শিমুল ফুল, আমি আছি তো তোমার সাথে। এই যে দেখো, শক্ত করে ধরে আছি তোমার হাত, ঠিক এমন ভাবেই সারা জীবন ধরে রাখবো, আগলে রাখবো। আভা তাশরিফের গরম নিঃশ্বাস অনুভব করলো। অজানা কৌতূহলে চোখ বন্ধ করে ফেলে সে। চা বাগান থেকে বেরোতেই আবার হাত ছাড়িয়ে ফেললো। তাশরিফ গলা ঝেড়ে বলল, অন্ধকারে ভালো ছিল, আলো যে কেন এলো? রিসর্টে ফিরতেই আভার কাছে তার ক্লাসমেট নোলক আসে। ছেলেটা দেখতে ইনোসেন্ট, চোখে সাদা চশমা পরে। যে কেউ প্রথমে দেখাতে বলবে পড়াশোনায় ভালো, কিন্তু আসলে ধারণা ভুল। নোলক পড়াশোনায় ভালো না, আভায় বলল।
কিছু বলবে? আবা তোমাকে আজ অনেক কিউট লাগছে। চেনাই যাচ্ছে না। আভা হেসে বলল, থ্যাঙ্কস নোলক। আভা যদিও কারোর সাথে তেমন কথা বলে না, তবে কেউ নিজ থেকে এসে কথা বললে সে কথা না বলেও পারে না। হঠাৎ পরক্ষণে নোলকের হাত দুটো পেছনে। আভা বুঝলো না বিষয়টা, বলল, হাতে কি? নোলক বেশ সংকোচ নিয়ে হাত দুটো সামনে এনে আভাকে বলল, তোমার জন্য ফুল নাও। কথাটা বলতে দেরি হলে গালে থাপ্পড় পড়তে দেরি হয় না ছেলেটার। থাপ্পড় আভা নয়, তাশরিফ দিয়েছে তাকে। নোলক তাশরিফের দেখে আটকে ওঠে। ভাই, ফুল এনেছিস তাই না? ফুল? তুই জানিস ওকে আমার জিনিস, ভুলেও এদিকে নজর দিতে আসবি না, চোখ তুলে ফেলবো একদম। আভা আকস্মিক ঘটনায় আহত হয়। তাশরিফ তার জন্য একটা ছেলেকে কোন সাহসে মারে? আভা রুমে চলে গেল, দরজা বন্ধ করে ফেলল। তাশরিফ নোলকের দুই গাল চেপে ধরে বলল, ফের যদি তোকে আর আবার পেছনে ঘুরঘুর করতে দেখি, এমন দশা করবো তোর যে আর মুখ দেখানোর জো থাকবে না। আজ থেকে ওকে আভা নয়, কি রাখবি? আপা। তাশরিফ নোলকের গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, আপা। আপা তাই না? আপা না, ভাবি ডাকবি। ভাবি। কে রাখবি? ভাবি। সকালে আলো ফুটতে শুরু করেছে, সবাই বাসে উঠেছে, ফিরতে হবে। একটা দিনের সফর শেষ হলো তাদের। সময় যতটুকুই পেরেছে, চা বাগানে অল্প সময় ব্যয় হয়েছে। আড্ডায় কথায় মশগুল ছিল সবাই, আভা বাদে। জুলফা ছাড়া হাসি তামাশা করার মানুষ যে তার নেই। কারোর সাথে ক্লাসে কথাও বলে না। বাসে তাশরিফ তার পাশে বসতেই সে উঠে যেতে চাইল। তাশরিফ হাত ধরে জোর করে বসালো। আবার চোখ রাঙিয়ে বলল, সমস্যা কি আপনার? আমার হাত কেন ধরেছেন? আপনি জুলফার ভাই বলে আমি কিন্তু ছেড়ে দিব না একদম। তাশরিফ মজা ছড়ে বলল, ছাড়তে বললো কে? ধরে রাখো একদম শক্ত করে, যেন মৃত্যু আলাদা করতে না পারে। দেখুন ভাইয়া, আমি বিরক্ত আপনার প্রতি, প্লিজ আমার পেছনে ঘুরবেন না। ঘুরলাম কোথায়? তোমার পেছনে তো আমি হাঁটে। আভার মুখ থেকে ছোট্ট শব্দটা বেরিয়ে এলো। বিরক্ত সে তাশরিফের উপর। তাশরিফ বলল, যাক, বিরক্ততে হলেও থাকতে পারছে। অনেকটা জার্নি করে বাসায় ফিরে আভা। তাশরিফ তাকে দিয়ে গেছে বাসা অবধি, যদিও একসাথে আসেনি। আভার পেছন পেছন রিক্সা নিয়ে সে এসেছে। আভা দরজায় নক করতে রামিসা দরজা খুলে হাসি মুখে বলল। আভা অবাক হলো, রামিসাকে এর আগে কখনো সে এমনভাবে হাসতে দেখেনি। সব সময় মলিন হাসতো মেয়েটা, আজ এমনভাবে হাসছে যেন বিশাল কিছু পেয়ে গেছে। আবার ধারণা কিছুক্ষণ পরেই সঠিক হলো। রামিসা বলল, আগামীকাল আমি আমার হাজবেন্ডের কাছে চলে যাব আভা। শাশুড়ি মা এমনভাবে ফোনে ওনার ছেলের ভুলের জন্য অনুতপ্ত যে না গিয়ে আর উপায় দেখছি না। কাল ফুরকান আমাকে নিতে আসবে। মুহূর্তে আভার মুখে আধার নেমে এলো। খবরটা নিঃসন্দেহের খুশির, কিন্তু তার জন্য নয়, রামিসার জন্য। সে খুশি হতে পারছে না। রামিসা চলে গেলে সে থাকবে কোথায়? রামিসা বোধহয় বুঝতে পারলো আভার মনের কথা। হাতে হাত রেখে বলল, তুমি চাইলে আমার বদলে তুমি এই বাসাটা নিয়ে থাকতে পারো আভা। কিন্তু আপু, মাস শেষে যে ভাড়া দিব ওই টাকাটাও তো আমার কাছে নেই। ইউনিভার্সিটির টাকা নিয়েই চিন্তা শেষ নেই। আপাতত একটা জবের চেষ্টা করছি, একটা জব পেয়ে গেলেই সব চিন্তা শেষ। রামিসা চুপ মেরে গেল। তারা তো এখানে সত্যি কিছু করার নেই। আভা ওয়াশরুমে চলে গেল। ঝর্ণা ছেড়ে বিরতিহীন ভাবে ভিজতে শুরু করলো সে। পিকনিক থেকে আসতেই এত বড় একটা ধাক্কা তার জন্য অপেক্ষা করবে তা সে কল্পনাও করেনি। জুলফাকে বিষয়টা জানাতে হবে। জুলফা চিন্তিত হয়ে বসে আছে রুমে। সে পড়তে বসেছিল, হঠাৎই কল দেয় আভা। সব শুনে চিন্তিত হয়ে পড়েছে। আভাকে এত হেল্প করার পেছনে তার নিজস্ব কোনো স্বার্থ নেই। মেয়েটার প্রতি ওর মায়া হয়। মায়া জগতের সব স্বার্থ পুড়িয়ে দিতে পারেন। সে এইটাও জানে তাশরিফ আভাকে পছন্দ করে। কিভাবে জানে? আভার প্রতি তার ভাইয়ের আচরণ সেই পছন্দের বহিঃপ্রকাশ। জুলফা যখন এসব ভাবছিল, ঠিক তখনই তাশরিফ রুমে প্রবেশ করে। জুলফাকে চিন্তিত দেখে বলল, কি হয়েছে জুলফা? বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিস? কথাটা বলে শব্দ করে হেসে ফেলল তাশরিফ। সে নিজেই কখনো বোনকে সেই সাহস দেয়নি, আবার নিজেই মজা নেন। জুলফা কলম মুখে দিয়ে বলল, ভাইয়া, আমার বান্ধবী আভা আছে না? ও। জুলফাকে পুরো কথা শেষও করতে দিল না তাশরিফ। বলল, ওই যে শিমুল ফুল। হ্যাঁ, ওর কি হয়েছে? উপস ভাইয়া, আমাকে সবটা বলতে দাও তো। আবার একদিন আমি আপুর সাথেই থাকতো, তুমি জানোই। হ্যাঁ তো? আপুর হাজবেন্ড কাজে চলে যাবে,
আবা এখন কোথায় যাবে? কি? তাসরিফ বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, আমার রেইনকোটটা কোথায়? তুমি বাইরে যাবে কেন? শিমুল ফুলকে আনতে। আনতে মানে? অবাক হয়ে প্রশ্ন করলো জুলফা। তাসরিফ বলল, মম বলছিল চিরকুটার ঘরটা ভাড়া দিবে, সেখানটা তোকে থাকতে দিবে আপাতত। কিন্তু ড্যাড এটা সাপোর্ট করবে? ড্যাড তো সবকিছু একটা কঠিন। ডোন্ট ওয়ারি, আমি সবটা সামনে নেব। দরজা খুলেই তাসরিফকে দেখে ভরকে যায় আভা। রামিসা পেছন থেকে বলল, কি আভা, কে এসেছে? আরে তাসরিফ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। এই অসময়ে এসে বিরক্ত করলাম একটু। আরে কি বলো, আসো ভেতরে আসো। তাসরিফ ভেতরে গিয়ে বসে আভাকে বলল, ব্যাগপত্র গোছো, এক্ষুনি আমার সাথে বেরোতে হবে। কোথায়? আমাদের বাসায়। আপনাদের বাসায় আমি কেন যাব? আমি বলছি তাই, কুইক। তাসরিফের গাম্ভীর্য স্বরের কথা শুনে আভা তাসরিফের কথাগুলো শুনল। রামিসা অবাক হয়ে দেখছে তাসরিফকে। কতটা অধিকার নিয়ে একটা ছেলে এমন অধিকার ফলাতে পারে। রামিসা বলল, কি হয়েছে তাসরিফ, আর্জেন্ট কিছু? না আপু, আপনি তো চলে যাবেন, ওই একা কিভাবে থাকবে বলুন? সামথিং সামথিং। ইয়েস ইয়েস, ঠিকই ধরেছেন আপু, এই মেয়ে আমার মন চুরি করেছে। আভা চমকে উঠল তাসরিফের কথা শুনে। রামিসার মতো সিনিয়র একজন আপুর সামনে এই কথাটা বলল। আভা, তুমি কিন্তু জিতেছো। তাসরিফের মতো কেউ তোমাকে এত ভালোবাসবে না। এই বৃষ্টির মাঝেও দেখো কিভাবে তোমাকে নিতে চলে আসলো। আভা জবাব দিল না, মনে মনে কেবল ভাবলো, পাগলের সুখ মনে মনে। জুলফা আভাকে দেখে জড়িয়ে ধরল। আভা ভিজেনি, ভিজেছে তাসরিফ, কারণ তার রেইনকোট সে আভাকে পরিয়েছে। তাসরিফ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমি আমার রুমে যাচ্ছি চেঞ্জ করতে, তোরা কথা বল। ইয়া, আজ রাতেও আমার সাথেই থাকুক। বৃষ্টির এই রাতে চিলেকোঠার ঘরে একা থাকবে কিভাবে? তাসরিফ আভার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন মলিন হয়ে আছে, মনে হচ্ছে হতাশা শেষ নেই। তাসরিফ বলল, আচ্ছা তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি। ওকে। তাসরিফ যেতেই জুলফা আভাকে নিজের রুমে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুই বস, আমি তোর জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, ভালো লাগবে খেলে। না দরকার নেই, তুই বস তো, এমনিতে অনেক ঋণ শোধ বাকি, আর ঋণই করিস না। চুপ থাকতো, তুই বস, আমি আসছি। জুলফা বেরোতেই আভা বিস্ময় ভরা দৃষ্টিতে নিয়ে পুরো রুমটাকে পরখ করলো। কি সুন্দর রাজকীয় রুম, নরম বিছানা, দামি সব আসবাবপত্র। আভা যখন সবকিছু দেখা ব্যস্ত, তখনই জুলফা হাতে এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে। এই নে, খেয়ে নে। দুধ আমার খেতে ভালো লাগে না জুলফা। তা বলতে হবে না, খেতে হবে। এক প্রকার জোর করেই জুলফা আভাকে দুধটুকু খাইয়ে দেয়। এবার শুয়ে পড়। রাত পেরিয়ে সকাল হলো। সারা রাত বৃষ্টির ফলে সবকিছু কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে। তাসরিফ মাত্রই ঘুম থেকে উঠেছে। বেলকনিতে এসে দেখে পুরো বেলকনি জুড়ে পানি। হুট করেই নিচতলা থেকে চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত গতিতে রুম থেকে বেরোয় সে। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলো তার ড্যাড দাঁড়িয়ে আছে। অফিসে যাচ্ছিল বোধহয়। সামনে দাঁড়িয়ে আছে আভা আর জুলফা। আভা মাথা নিচু। সরফরাজ চৌধুরী ছেলেকে দেখে কড়া কণ্ঠে প্রশ্ন করলেন, এই মেয়ে কে তাশরিফ? আর এ আমাদের বাসায় কি করছে? মম বলেছিল চিলেকোঠার ঘরটা ভাড়া দিবে, ওই জন্যই ওকে নিয়ে এসছে। দেখে তো মনে হয় রাতেই ও এসেছে। কার পারমিশন নিয়ে তুমি অচেনা একটা মেয়েকে এই বাড়িতে এনেছো? নিচের বাড়িতে কারো পারমিশনের প্রয়োজন হয়? অবশ্যই হয়, কারণ বাড়িটা তোমার নয়, তোমার বাবার। কাম অন ড্যাড, এত বেঁচাচ্ছেন কেন? ওর ঘর দরকার ছিল তাই এনেছে। তাছাড়া ও তো অপরিচিত কেউ নয়, জুলফার ফ্রেন্ড। এই মেয়ে, তোমার আইডি কার্ড আছে? আভা কাপা কাপা স্বরে উত্তর দিল, জি আঙ্কেল। আজই আমার ওয়াইফের কাছে তা জমা দিবে। রাত 9টার মধ্যে বাসায় ঢুকবে, এরপর আসলে গেটের তালা। আভা মাথা নাড়িয়ে বলল, জি আচ্ছা। সরফরাজ চৌধুরী বেরিয়ে গেলেন অফিসের জন্য। অবাক হয় জুলফা, এত সহজে তার ড্যাড সবটা মেনে নিল। তাসরিফ আভার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর মমকে বলল, মম তোমার জন্য বউ এনেছে বিয়ের আগে। মিসেস নাতাশা চৌধুরী দূর থেকে বলেন, কি এনেছো? ইয়ে মানে বই এনেছি, বই। লজ্জায় আভার মুখটা গোলাপি হয়ে যায়। জুলফা ঠোঁট টিপে হাসে। চোখে চোখে ভালোবাসার সম্পর্কগুলো ভিন্ন রকম হয়, একদম ইউনিক। প্রকাশ করা হয় কম, আবার অনেক বেশিও। চোখ সেটাই প্রকাশ করায়। তুমি রজনীগন্ধা, তুমি গুপ্ত কথা, তোমায় নিয়ে স্বপ্ন আমার ভীষণ আকাশ ছোঁয়া। অভিযোগ তাদের কাছে চাপা থাকে যাদের সাথে আমাদের কথা বলা বারণ। তুমি বলেছিলে পৃথিবী থমকে যাবে,
তাও তুমি আমার ছেড়ে যাবে না। দেখো, আজ পৃথিবী তোমাকে চায়নি, কিন্তু তুমি ছেড়ে গেছো। তুমি বলেছিলে উস্কো খুস্কো মানুষটাকে তোমার ভীষণ ভালো লাগে। তুমি চেয়েছিলে তোমার জন্য উন্মাদ হতে, আর যখন তা হলাম তখন বললে পাগল নাকি তুমি। অথচ এই পাগল তুমি নিজে আমাকে বানিয়েছ তোমার প্রেমে। সবগুলো লেখা পড়ে মন ছুঁয়ে গেল আভার। লাইনগুলো ছোট, অথচ এর ব্যাখ্যা অনেক বড়। সংক্ষিপ্ত একটা লাইনে কত কিছু ফুটিয়ে তোলা হয়েছে মনে ভাবলো সে। লেখাগুলো কার? চিলকোঠো ঘরে এসেছিল সে, ঘরটা পরিষ্কার করতে। ঘরটা ছাদে, খুব সুন্দর একটা কুটিরের মতন, কিন্তু ভেতরটা অপরিষ্কার, কেউ থাকে না তাই হয়তো। আজ আবার ভার্সিটিতে যায়নি, জুলফা গিয়েছে। আভা যায়নি মূলত কাজের জন্যই। ঘরটা বাসস্থানের জন্য ঠিকঠাক করতে হবে। তখনই তার শিফাসে সেইখানে। আভা কিছুটা সংখ্যক নিয়ে বলে, এই সময়ে আপনি এখানে? বিষয়টা ভালো না। সবসময় যদি কিছু বাহানায় তোমাকে দেখতে পাওয়া যায়, তাহলে সে বাহানাগুলো বারবার আসুক। মানে? আমি এখানে আমার গিটার আর পুরাতন খাতায় বইগুলো নিতে এসেছি। এই ঘরের সবকিছু আপনার? হ্যাঁ, একসময় অবসরে নিজেকে প্রচুর সময় দিতাম। একটা সময় নিজেকে নিজের মাঝে আটকে রাখিনি, বন্ধুদের মাঝেও নিয়ে গেলাম। আভা বুঝতে পারলে লেখার লাইনগুলো তাশরিফ লিখেছে। কি চমৎকার ভাবে লিখেছে লেখাগুলো, ভাবতেই অবাক লাগে আভার। তাশরিফ আভার দিকে তাকিয়ে কিছু একটা পরখ করলো, তারপর চট করেই এগিয়ে গিয়ে আভার কোমর চেপে ধরলো। আভা হতভম্ব হয়ে বলল, কি করছেন? আমার শেষ আশ্রয়টুকু কি কেড়ে নিতে চাইছেন? তাশরিফ আভার ঘাড়ে ভেজা মুখশ্রীতে তাকালো। কপালে চলে আসা চুলগুলো কানের গুজে কপালে চুমু দিল, তারপর ছেড়ে দিল আভাকে। তারপর মিটমিট হেসে বলল, স্পর্শ হতে হবে ভালোবাসাময়, যে তোমাকে ভাবাবে। তাই এতটা কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ভালোবাসার পরশ এঁকে দিলাম, যেন রাতে শুয়ে শুয়ে আমার স্পর্শ স্মরণ করতে পারো। বুঝলে শিমুল ফুল? লাজুক হাসলো আভা। তার সাথে এইসব কি যে হচ্ছে। আবার লাজুক হাসি দেখে তাশরিফ কিছু একটা অনুভব করলো। ভালোবাসায় সাড়া দেওয়ার ইশারা এটা। তাশরিফ চিলকোঠা থেকে বেরিয়ে ছাদে সবগুলো গাছগুলোতে পানি দিল। তারপর চোখ গেল কিছুদিন আগে লাগানো কাঠগোলাপের গাছটার দিকে। সুন্দর একটা বড় ফুল ধরেছে। তাশরিফ কোনো কিছু না ভেবে ফুলটা ছিঁড়ছিল। ফুলটা হাতে নিয়ে সে আভাকে কিছুটা চিৎকার দিয়ে ডেকে বলল, শিমুল ফুল, শিমুল ফুল। আভা বেরোলো, বলল, ডাকছেন কেন? এদিকে এসো। আভা গেল তাশরিফের কাছে। তাশরিফ আভার কানে কাঠগোলাপের ফুলটা গুজে দিতে দিতে বলল, আমার শিমুল ফুলকে তো শিমুল ফুল দিতে পারলাম না, তাই কাঠগোলাপ দিলাম। আভা মুচকি হাসলো কেবল। জীবন তাকে আর কিছু দিতে না পারুক বা পারুক, কিছু সুন্দর মানুষ, কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পেরেছে। গোধূলির সন্ধ্যা, ছাদে একা একা দাঁড়িয়ে আছে আভা। সে অনুভব করছে তাশরিফের প্রতি তার ভালো লাগা আছে। তাশরিফকে সে নিজেও পছন্দ করতে শুরু করেছে, কিন্তু কিন্তু নিয়তিতে নেই যে। গোলাপ ফুল ঘাস ফুল এক কখনোই হতে পারে না, এই সত্যিটা তাশরিফ বুঝতে নারাজ। আজ 3 দিন হয়ে গেল সে তাশরিফদের বাসায়। এর মধ্যে তাশরিফের সাথে খুনসুটি, রাগ, অভিমান সবকিছুর বন্ধন সৃষ্টি হয়েছে। গত রাতেও সে তাশরিফকে বোঝানোর চেষ্টা করেছে, আপনার আর আমার সম্পর্ক পরিণতি পাওয়া কখনোই সম্ভব না। তাশরিফ বুঝতে নারাজ। তার একটাই কথা, কেন সম্ভব নয়? জীবনে কত কিছু তো অসম্ভব, তাতে সম্ভব করানো হয়। আই মেয়ে, তুমি কে? এই ছাদে কি করছো? আভা যখন নিজের মনের সাথে কথা বলছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তাকে উপরোক্ত প্রশ্নটি করে। আভা পেছনে ফিরে তাকায়। একটা মেয়ে, চুলগুলো ব্রাউন রং করানো, শর্ট একটা ড্রেস পরা, চোখে সানগ্লাস। আভা বলল, আমি আভা, জুলফার বান্ধবী। আপনি? আমি এ বাড়ির ছেলে তাশরিফ চৌধুরীর হবু বউ নিধি। তুমি এইভাবে কেঁদে যাচ্ছ, কিন্তু কিছু তো বলছো না। কি হচ্ছে শিমুল ফুল? আভাকে বারবার এক প্রশ্ন করতে করতে ব্যর্থ তাশরিফ, কিন্তু আভা জবাব দিতে পারছে না। পরবর্তীতে তাশরিফের মাথায় কিছু একটা আসতেই সে বলল, নিধি এসেছিল আজ? কিছু বলেছে তোমাকে? আভা ভেজা কণ্ঠে বলল, আপনার হবু বউ আসতেই পারে, কিছু বলতেই পারে, তাতে কিছুই হবে না। শিমুল ফুল, আগে তুমি সবটা শুনতে পারতে আমার কাছ থেকে। কি না কি বললো মেয়েটা, তা শুনে কান্না করছো। কি অদ্ভুত বিষয়। যতটুকু জেনেছি ততটুকুই এনাফ, আর জানতে হবে না। তাও শোনো। তাশরিফ আভাকে সবকিছু খুলে বলল। আভা চোখ বুঝে বলল, এখন
এখন কি করবেন? আমি ওকে কখনো বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে সারা জীবন থাকতে চাই। মন তো তুমি নিয়ে নিয়েছো, অন্য কাউকে কিভাবে দিই বলো? আভা তাশরিফকে জড়িয়ে ধরে একদম শক্ত করে। তাশরিফ আভাকে রাতের খাবার খাইয়ে দিতে দিতে বলল, কালই ড্যাডকে তোমার আর আমার বিষয়টা জানাবো। উনি যদি না মেনে নেন? ওনার ছেলেকে হারাতে হবে, কারণ তোমাকে ছাড়া আমি বেঁচে থাকবো না। আর আমি মরে গেলে আর আমি পাবে কোথায়? আভা তাশরিফের মুখে হাত রেখে বলল, এসব কি বলছেন? আর কখনো এগুলো মুখে আনবেন না। ওনারা বাবা মা, ওনারা আপনাকে কষ্ট করে বড় করেছেন। ওনাদের কষ্ট দিয়ে আমরা সুখী হতে পারবো না। আমাদের সুখ ওনারা না দেখলে আমরা কিভাবে দেখবো? জীবনটা অনেক ছোট জানেন। এই ছোট্ট জীবনেই প্রাপ্তির অধ্যায়, এই ছোট্ট জীবনেই হারানোর অধ্যায়। আমাদের গোটা জীবনটাই একটা বই। অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতেও পারি না। এখন আপনি অবুঝ আছেন, বাবার একমাত্র ছেলে আপনি। আপনাকে নিয়ে ওনার অনেক আশা। কষ্ট দিয়ে দিবেন এত সহজে? তো তুমি কি বলছো, না মানলে নিধিকে বিয়ে করে ফেলতে? এটা অসম্ভব। আমি ওটা বলছি না, আমরা বানানোর চেষ্টা করতেই তো পারি, তাই না? ঘুম থেকে উঠে জুলফা দেখলো 11টা 10 বাজে। এতটা বেলা হয়ে গেল, অথচ কেউ ডাকেনি তাকে। জুলফা ফ্রেশ হয়ে নাস্তা করে আভার জন্য প্লেটে করে নাস্তা নিয়ে ছাদে গেল চিলকোঠার ঘরে। এই আভা, কোথায় তুই? কোনো সারা শব্দ এলো না ভেতর থেকে। জুলফা এবার ঘরে ঢুকে গিয়ে দেখে কেউ নেই সেখানে। খাবারের প্লেটটা বিছানায় রেখে কল দেয় আভাকে। ফোনটাও ঘরে পড়ে আছে। কিছু একটা ভেবে ভার্সিটির বান্ধবী নীলাকে কল লাগায় সে। নীলা কল ধরতেই জুলফা বলল, ক্লাসে আভা গেছে? উপাস থেকে বলল। না। কল কেটে দিয়ে সে তার ভাইয়ের কাছে যায়। তাশরিফ ঘুমাচ্ছে। জুলফা ডাকতে ডাকতে বলল, ভাই তাড়াতাড়ি উঠো, আভাকে কোথাও পাচ্ছি না। চোখ মেলে তাকালো তাশরিফ। পাচ্ছিস না মানে? ঘরে নেই? না। ভার্সিটিতে গেছে মনে হয়। না, সেখানেও যায়নি। আমি কল দিয়েছি, কোথাও নেই আভা। আমার এখন চিন্তা হচ্ছে ভাইয়া। তাশরিফ উঠে বসলো। টি শার্টটা নিয়েই রুম থেকে বেরিয়ে পড়লো সে। অপরদিকে জলিল তালুকদার দুটো থাপ্পড় দিয়ে আভাকে বলল, শহরে গিয়ে বড়লোকের বেটি সাজার শখ ছিল তোর, তাই না? ভেবেছিলি গ্রাম থেকে পালালে, শহরে গিয়ে লুকিয়ে থাকলে তোকে খুঁজে পাবো না। তাহলে তুই হয়তো আমাকে ভালো করে চিনিস নি আভা। জলিল তালুকদারের হাত অনেক লম্বা। কালকেই খোকন মেম্বারের সাথে তোর বিয়ে। ওই সুজতা ঘর তালা মারো, দরকার পড়লে একসাথে 2-3টা তালা মারো, আর যেন পালাতে না পারে। আভা কাঁদতে কাঁদতে বলল, দরজা খুলো বাবা, আমায় যেতে দাও। বাবা দরজা খুলো। কান্নায় ভেঙে পড়ে আভা। সকালে সে আনমনে বেরিয়ে পড়েছিল চৌধুরী বাড়ি থেকে। হঠাৎ তার মামাকে ও দেখতে পায়। চোখ এড়াতে পারেনি জলিল তালুকদারের। আভা কল্পনাও করতে পারেনি তাকে খুঁজতে খুঁজতে তার মামা ঢাকায় চলে যাবে এবং তাকে পেয়েও ফেলবে। বোকার মতো সে ফোনটা রেখে এসেছে সেইখানে। এখন চাইলেও কাউকে সে কল দিয়ে জানাতে পারবে না তার এই করুণ দশার কথা। তাশরিফ পাগল হয়ে খুঁজছে আভাকে, কোথাও পায়নি। দিশেহারা মানুষের মতো বাসায় ফিরেছে। মিস্টার চৌধুরী বললেন, আগামীকাল তোমার আর নিধির বিয়ের ডেট ফিক্সড হবে, তৈরি থেকো। ড্যাডের কথা শুনে মস্তিষ্ক শূন্য তাশরিফ ভীষণ রেগে গেল। চিৎকার করে ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, না, বিয়ে করবো না আমি নিধিকে। করবো না বিয়ে। আমি আভাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, বলছো তুমি? কাউকে না। ভালোবাসি আমি ওকে, ভালোবাসি। কথাটা বলেই বাচ্চা ছেলেদের মতো ফ্লোরে বসে পড়ে তাশরিফ। কান্না করতে করতে বারবার জুলফা আর তার মমকে বলছে, আভা কোথায়? কোথায় আভা? ওকে ছাড়া কিভাবে বাঁচবো আমি? ভাইয়ের এমন অবস্থা দেখে কান্না পায় জুলফার। মিসেস চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে বললেন। হুট করে জুলফার মনে পড়ল আভার বলা কিছু কথা। আভাকে ওর মামা নিয়ে নাই দিত, হয়তো হতেও তো পারে আভাকে ওর মামা খুঁজছিল। কথাগুলো মনে আসতেই তাশরিফকে জুলফা বলল, ভাইয়া আমি জানি আভা কোথায়। রাত পেরোলেই বিয়ে, তাও নিজের দাদার বয়সী একজনের সাথে। ভাবতেই বুক ফেটে কান্না আসছে আভা। জানালার সামনে দাঁড়িয়ে আকাশ দেখছে সে। গোটা আকাশে একটা চাঁদ আলোকিত করে আছে। আচ্ছা, তাশরিফ কি খুঁজছে তাকে, নাকি ভুলে যাবে নিধিকে পেয়ে? কখনো কি ক্ষমা করবে তাকে? সত্যিটা জেনে বুকটা শূন্য শূন্য মনে হচ্ছে আভার। আভা, এই আভা। জানালায় ভালো করে তাকালো আভা। যেই খালা আগের বার ওকে বাঁচিয়েছিল ওই খালা এসেছে। আবার পরিচা যান ফিরে এলো। আভা বলল, মামা তালা খুলো, আমার দম বন্ধ হয়ে আসছে। পারতাছি না রে মা, 3টা তালা একসাথে মাইরা রাখছে। খালা মোবাইল আছে তোমার? না রে মা, মোবাইল কে দিব আমারে? নে তোর লাইগা মুড়ি আনছিলাম,
খাইয়া নে, খালি পেটে থাকিস না। মুড়ি দিয়েই সেই খালা চলে গেল। কান্না পেল আবার, নিজের জীবনটা শেষ হয়ে যাবে তার। কবুল বলার মুহূর্তে পুলিশ দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো খোকন মিয়া। শেষ রক্ষা হলো না, পুলিশ তাকে ধরেই ফেললো। জলিল মিয়াকেও ধরলো। জলিল তালুকদার বলল, আমরা কি করছি স্যার? আপনারা কি করেছেন জানেন না? একটা কম বয়স্ক মেয়ের সাথে বুড়ো একটা লোকের বিয়ে দিচ্ছেন, তারপর মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে। উপরোক্ত কথাটি শুনে চমকে ওঠে আবা। এই কণ্ঠস্বর সে চিনে। তাশরিফ। হ্যাঁ, তাশরিফের কণ্ঠস্বরই। হ্যাঁ, তাশরিফের কণ্ঠই তো। আভা মাথা তুলে তাকালো। তাশরিফ আর জুলফাকে দেখে মা বসা থেকে উঠে ছুটে গেল তাদের কাছে। তাশরিফকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে মেয়েটা। পুলিশ জলিল তালুকদার, খোকন মিয়া সহ আভার মামি সুজাতাকেও তুলে নেয়। আভার মামাতো ভাই সুহানকে জুলফা সাথে নেয়। তাশরিফ গাড়িতে উঠায় আভাকে। দুজন গাড়িতে বসে আছে। তাশরিফ কোনো কথা বলছে না। আভা দেখো, তাশরিফের চোখ দুটো লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছে অনেক। একদিনেই মুখ শুকিয়ে গেছে, মনে হয় খাবারও খায়নি। আভা বলল, কথা কেন বলছেন না? আপনারা কিভাবে জানলেন আমি এখানে আছি? ভার্সিটি থেকে ঠিকানা নিয়েছি। আমি আজ করতে পেরেছিলাম যে তুই এখানে আছিস। সবচেয়ে বড় ব্যাপার হলো আরেকটু হলে তোকে হারিয়ে ফেলতো ভাইয়া। আভা তাকালো তাশরিফের দিকে, বলল, কথা বলছেন না কেন? তাশরিফ অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, কাউকে কিছু না বলে বের হয়েছে কেন তুমি? আভা চুপ রইল। কি হলো, বলছো না কেন? আসলে কি আমতামতে করছো? আমার মেজাজ কিন্তু ভালো নেই বলে দিলাম। তাশরিফের ধমকে আভা বলল, ওই দিন আপনি আমার ঘর থেকে যাওয়ার পর আপনার ড্যাড এসেছিলেন। উনি আমাকে বলেছিলেন আপনি ওনার একটাই মাত্র ছেলে। আপনার সাথে ওনার বন্ধুর মেয়ের বিয়ে ঠিক করেছেন। আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই, আপনাদের মাঝে যেন আমার জন্য কোনো দূরত্ব তৈরি না হয়, তাই আমিও চলে এসেছিলাম। তাশরিফ আর জুলফা একসাথে অবাক হয়ে বলল, ড্যাড? আঙ্কেল, তাশরিফ কোথায়? আজ তো আমাদের বিয়ের তারিখ ফিক্সড করার কথা। সারফারাজ চৌধুরী বললেন, আমার ছেলে তোমাকে বিয়ে করবে না। যেই মেয়ে আমার ছেলের সামনেই হাজারটা ছেলে বন্ধু চলাফেরা করে, সে ইন ফিউচার কি করবে তা বোঝা হয়ে গেছে আমাদের। এইসব কি বলছেন আঙ্কেল? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। নিধির বাবা বললেন, কাজটা তুমি ঠিক করনি, কিন্তু এতদিন যা করেছি ঠিক করিনি, এইবার যা করব তাই ঠিক। থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নিধি আর তার নিধির বাবা। নিধিকে তার বাবা মিনমিনিয়ে বললেন, আমার মান সম্মান আর কিছুই রইল না তোমার জন্য। মিসেস নাতাশা চৌধুরী স্বামীর এমন আচরণ দেখে বড়সড় একটা ধাক্কা খান। কপালে গলায় হাত দিয়ে বললেন, কি গো, ঠিক আছো তো তুমি চৌধুরী সাহেব? মিস্টার সারফারাজ চৌধুরী হেসে বললেন, ঠিক আছে। এখন ছেলেকে কল দাও, কল দিয়ে বলো আমার ঘরের লক্ষ্মী বৌমা আভাকে নিয়ে জলদি আসতে, আর ড্যাড ওয়েট করছে তাদের জন্য।